আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, মাস্টার ইংলিশের নতুন একটি ক্লাসে সকলকে স্বাগত জানাচ্ছি। আমাদের আজকের ক্লাসে খুব গুরুত্বপূর্ণ একটি টপিক পড়ানো হবে। টপিকের নাম হচ্ছে আ সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড। ঠিক আছে? টপিকের নাম হচ্ছে সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এবং এটা গ্রামারের অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিকে আ আসলে ভালো করতে পারলে ক্লোজ এন্ড ফ্রেজেও হেল্প হয়। এই টপিকটা মানে বোঝা সবথেকে জরুরি। সো খুব গুরুত্বপূর্ণ যে টপিকটা সুন্দর করে তোমরা ক্লাসটা করবা আজকের। ওকে? তো ক্লাসটা খুবই গুরুত্ব সহকারে করতে হবে এবং আরেকটা কথা বলি যে মাস্টার ইংলিশের নতুন ব্যাচ আসতেছে যেখানে পেইড ব্যাচের স্টুডেন্টরা তো ফ্রিতে অ্যাক্সেস পাবে। যেখানে পেইড ব্যাচের স্টুডেন্টরা ফ্রিতে অ্যাক্সেস পাবে। আ আর যারা হচ্ছে ভর্তি হতে চাবে নতুন পেইড ব্যাচে আগস্টের ২০ তারিখের পরে ব্যাচ শুরু হবে। তারা হচ্ছে যে কাজটা করবে তারা আমাদের আ ব্যাচে ভর্তি হয়ে যাবে। ঠিক আছে? সো আমরা আর বেশি কথা বাড়াবো না। খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। এই টপিকটা শেষ করায় দিতে পারলে মনে হবে যে একটু শান্তি লাগবে যে স্টুডেন্টদেরকে আসলে অনেক কিছু শেখানো যাচ্ছে বলে মনে হবে। মোটামুটি একটা বড় একটা জার্নির শেষ হবে। আল্লাহর কাছে শুকরিয়া যে আমরা আসলে শেষ পর্যন্ত টপিকটা মানে এই ক্লাসগুলো নিতে পারতেছি। ওকে? সুস্থ থেকে। তো যাই হোক আমরা যে কাজটা করব এখন আ আ আমরা টপিকে যাব যেখানে ছিলাম। তো যাই হোক তোমরা আশা করছি আমার কথা শুনতে পাচ্ছ এবং দেখাও যাচ্ছে স্ক্রিন, রাইট? আমরা জি? এখন ভালো শোনা যাচ্ছে না? এখন ক্লিয়ার না? এখন ক্লিয়ার না সাউন্ড? এখন ক্লিয়ার না? হ্যাঁ? আচ্ছা দাঁড়াও তো দেখি আমি শুনি দেখি আমার কাছে শোনা যায় কিনা ক্লিয়ার? আমার কাছে আমার কাছে তো ক্লিয়ার ভাই। তোমার কাছে আসলে সমস্যা আছে। তোমার কাছে সমস্যা আছে। তোমাদের একটু তুমি একটু চেক করো। তোমার কাছে সমস্যা আছে। তুমি একটু কাইন্ডলি চেক করো। ঠিক আছে? আচ্ছা সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর যে ব্যাপারটা, সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এ তোমরা একটা বেসিক ধারণা সেন্টেন্স এর ক্লাসগুলো থেকে পেয়ে এসেছো। তো এখানে আরো সুন্দর এবং বিস্তারিত ধারণা আমরা এখান থেকে পাবো। ঠিক আছে? সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ড এর আরো সুন্দর এবং বিস্তারিত ধারণা আমরা এখন পাবো। তাহলে খেয়াল করি সিম্পল সেন্টেন্সটা কি? ব্যাপারে এইখানে সিম্পলে আমরা সিম্পল এবং কমপ্লেক্স বোঝার আগে আমাদেরকে একটা বিষয় বুঝতে হবে যে ক্লোজ এর ব্যাপারটা বুঝতে হবে। ক্লোজ এবং ফ্রেজ এর ব্যাপারটা বুঝতে হবে সিম্পল কমপ্লেক্সে। তো এই কারণে ক্লোজ ফ্রেজ কিন্তু পড়াইছিলাম। তাহলে ক্লোজটা আসলে কি? ক্লোজ যেখানে একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে। একটা সাবজেক্ট থাকে এবং একটা ফাইনাইট ভার্ব থাকে সেটা হচ্ছে ক্লোজ। আর ফাইনাইট ভার্বটা কি? যেই ভার্ব দেখে টেন চেনা যায়, রাইট? আমি বেসিকে কিন্তু পড়াইছি যে যেই ভার্ব দেখে টেন চেনা যায় সেটা হইতেছে ফাইনাইট ভার্ব। তাহলে ক্লোজ কি? যেখানে সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে, সাবজেক্ট থাকে এবং ফাইনাইট ভার্ব থাকে সেটা হচ্ছে ক্লোজ। আর মেইনলি যেটা ব্যাপার মনে রাখতে হবে যে মেইনলি যে ব্যাপার সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব থাকলে সেটা ক্লোজ এবং ফাইনাইট ভার্বটা হচ্ছে কি? যে ভার্ব দেখে টেন চেনা যায় সেটা বেসিক্যালি ফাইনাইট ভার্ব। ঠিক আছে? এখন খেয়াল করো সিম্পল সেন্টেন্সের ব্যাপারটা কি? একটা সিম্পল সেন্টেন্সে একটি মাত্র ফাইনাইট মানে একটি মাত্র ফাইনাইট ভার্ব থাকবে এবং একটাই ক্লোজ থাকবে। মানে যত ফাইনাইট ভার্ব তত ক্লোজ। একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব। মানে এখানে ক্লোজ থাকবে একটাই। ওকে? আচ্ছা, কোন বাক্যের সাবজেক্টের নাম্বার, পারসন এবং টেন্স পরিবর্তন করলে যে ভার্বের রূপ পরিবর্তিত হয় তাকে ফাইনাইট ভার্ব বলে। আচ্ছা, এই যে টেন্স পরিবর্তন করা যায়, নাম্বার, পারসন অনুযায়ী টেন্সের পরিবর্তন হতে পারে। তো যেটা কিন্তু পরিবর্তন করা না গেলে সেটা নন ফাইনাইট ভার্ব। তো এত কিছু আসলে তোমরা অনেকভাবে আমি খুব ডিটেইলস পড়াইছিলাম ভার্বের ক্লাসে। তারপরেও আমি এখানে একটু আলাপ করি। এখানে দেখো সাবজেক্ট যখন আই হয়েছে ফার্স্ট পারসন তখন কিন্তু গোয়ে থেকেছে। ফার্স্ট পারসন ভার্বের প্রেজেন্ট ফর্ম। বাট যখন দেখো সাবজেক্ট যখন হি হয়েছে, দেখো নাম্বার থার্ড পারসন এবং সিঙ্গুলার নাম্বার হয়েছে তখন কিন্তু ভার্বের সাথে এস বাই এস যুক্ত হয়েছে বা ইজ বসেছে। এখানে দেখো সাবজেক্ট যখন থার্ড পারসন প্লুরাল হয়েছে, দে দে যখন সাবজেক্ট প্লুরাল হয়েছে থার্ড পারসন তখন ভার্বের প্রেজেন্ট ফর্ম শুধু গো। বাট যখন হি দেখো এখানে আবার যখন হি বসেছে, হি বসাতে আবার পাস্ট টেন্সও হচ্ছে। এখন মূল কথা হইতেছে কি জানো? এখানে যে ব্যাপারটা হচ্ছে যে যেটা ফাইনাইট ভার্ব সেই ভার্বটা টেন্সের চেঞ্জ। দেখো পাস্ট টেন্সে করতে হি এর পরে ওয়েন্ট হয়ে গেছে। আবার প্রেজেন্ট টেন্স করতে হি এর পরে গোস হয়ে গেছে। তো মূল কথা হচ্ছে যে যেটা ফাইনাইট ভার্ব হবে সেটা টেন্স চেঞ্জও হইতে পারে।
ঠিক আছে, প্রেজেন্ট টেন্স হইতে পারে যে এক নম্বরে এটা ছিল প্রেজেন্ট টেন্স, 2 নম্বরে এটা পাস্ট টেন্স হয়ে গেছে। আবার এখানে সাবজেক্ট আই ছিল যে গো হইছে, আর হি হওয়ার পরে গোস হয়ে গেছে। তো এখানে মূল কথা হইতেছে যে ভার্ব গুলো নাম্বার টেন্স অনুযায়ী পরিবর্তিত হয়, যে ভার্ব গুলো নাম্বার পার্সন এবং টেন্স অনুযায়ী পরিবর্তন হয়, সেই ভার্ব গুলো বেসিক্যালি ফাইনাইট ভার্ব। ওকে, বুঝতে পারছো? আশা করছি এই কনসেপ্টটা ক্লিয়ার। যারা দেখতেছো আশা করছি এই কনসেপ্টটা 100% ক্লিয়ার। এখন দেখো, এই যে এখানে কিন্তু ব্যাখ্যা দেয়া আছে, তোমরা ব্যাখ্যাগুলো পড়বা। গো সাবজেক্ট, এখানে নাম্বার পার্সন টেন্সের পরিবর্তন করায় গো এর রূপ পরিবর্তিত হচ্ছে। ঠিক আছে, তাহলে যে গো যখন রূপ, যেই ভার্বগুলোর রূপ পরিবর্তন হতে পারে নাম্বার পার্সনের উপর ডিপেন্ড করে, সেগুলো আসলে ফাইনাইট ভার্ব। ঠিক আছে, আর নন ফাইনাইট ভার্ব সাধারণত, নন ফাইনাইট ভার্ব দেখো সিম্পল সেন্টেন্সে ইন স্পাইট অফ, ডেসপাইট, বিকজ অফ, ওয়িং টু ড্যাশ ড্যাশ টু, এন্ড আপ টু এবং প্রেজেন্ট পার্টিসিপল মানে বিং, হ্যাভিং, ভার্বের আইএনজি, এগুলো দিয়ে আসলে নন ফাইনাইট ভার্ব যুক্ত হয়। আমরা এগুলো নিয়ে খুব বিস্তারিত আলোচনা করব। জাস্ট এগুলো মুখস্থ করতে হবে যে ইন স্পাইট অফ এর পরে যে ভার্বটা বসে নন ফাইনাইট ভার্ব, সেটা ডেসপাইট এর পরে ভার্ব, বিকজ অফ এর পর ওয়িং টু ড্যাশ ড্যাশ টু, এগুলো যে এগুলোর সাথে যে ভার্ব গুলো বসে সেগুলো নন ফাইনাইট ভার্ব। এবং সকল প্রেজেন্ট পার্টিসিপলও নন ফাইনাইট ভার্ব। তারপর হচ্ছে তোমার এই যে বাই এর পরে ভার্বের আইএনজি থাকলে নন ফাইনাইট, উইথাউট এর পরে, বিসাইড এর পরে আইএনজি থাকলে, সবগুলো পরে আইএনজি থাকলে বেসিক্যালি নন ফাইনাইট ভার্ব। আচ্ছা, আমরা যেটা এক মাথায় রাখতে হবে, সিম্পল সেন্টেন্সে একটা সাবজেক্ট থাকবে, একটা ফাইনাইট ভার্ব থাকবে। তাহলে এ সিম্পল সেন্টেন্স হ্যাজ only one subject many verbs, no, এটা ভালো হলো না। ইটস অনলি ওয়ান সাবজেক্ট এন্ড ওয়ান ফাইনাইট ভার্ব। একটা সাবজেক্ট থাকবে এবং একটা ফাইনাইট ভার্ব থাকবে সিম্পল সেন্টেন্সে। বি নাম্বার কারেক্ট উত্তর। 2 নম্বরে সিম্পল সেন্টেন্স কনসিস্ট অফ, তাহলে ওয়ান ক্লোজ কনসিস্ট করে অবশ্যই। ক্লোজ কিভাবে, ওয়ান ক্লোজ কিভাবে? কারণ একটা সাবজেক্ট এবং একটা ফাইনাইট ভার্ব থাকলে একটাই ক্লোজ তৈরি হয়। তাহলে একটা সিম্পল সেন্টেন্সে ওয়ান ক্লোজে কনসিস্ট করে, মানে গঠিত হয় একটা ক্লোজ দিয়ে। ঠিক আছে, তারপর হোয়াট ইজ এ সিম্পল সেন্টেন্স? কোনটা সিম্পল সেন্টেন্স? সিম্পল সেন্টেন্সটা আছে ওয়ান ক্লোজ সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্স কোনটা? যেটা ওয়ান ক্লোজ সেন্টেন্স সেটাকে সিম্পল সেন্টেন্স বলা হয়। তারপরে আসো সিম্পল সেন্টেন্সের 4 নম্বরের যে ধারণাটা, সিম্পল সেন্টেন্স কোনটাই, এটা আমরা বোঝার জন্য আমাদেরকে সাবজেক্ট ফাইনাইট ভার্ব চিহ্নিত করা শিখতে হবে। 4 নাম্বারটা আমরা বুঝবো। দেখো, স্যারে বলছে আই স দ্যাট হি ওয়াজ রিডিং। এখানে দ্যাট একটা কনজাংশন আছে। যদি কোনো বাক্যে কনজাংশন দ্যাট, তাহলে এটা মনে রাখতে হবে। প্রশ্ন থাকলে হ্যান্ড রেজ যে করেছো করতে পারো। কোনো বাক্যে যদি কনজাংশন দ্যাট থাকে, যদি কোনো বাক্যে কনজাংশন দ্যাট থাকে, তাহলে যে ব্যাপারটা আমাদেরকে মাথায় রাখতে হবে যে কনজাংশন দ্যাট থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। কি সেন্টেন্স হয়? সেটা বেসিক্যালি কনজাংশন দ্যাট থাকলে কমপ্লেক্স। তাহলে এটা সিম্পল সেন্টেন্স না। এই নাম্বার এই কারণে ভুল। তারপরে আসি আমরা বি নাম্বার, আই স হিম রিডিং। আচ্ছা, এখানে খেয়াল করো একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব স আছে, আর তারপরে আরেকটা ভার্ব আছে, কিন্তু এটা ফাইনাইট ভার্ব না, এখানে ভার্বের আইএনজি বসেছে। তো যেহেতু একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট আছে, তাহলে আমাদেরকে কি মাথায় রাখতে হবে যে ডেফিনেটলি এটা কোন সেন্টেন্স? এইটা হচ্ছে তোমার সিম্পল সেন্টেন্স। তাহলে বি নাম্বার আমরা উত্তর ধরে নিলাম। এখন কথা হচ্ছে সি কেন নয়? সি কেন নয়? সি এই কারণে নয়, হোয়েন যুক্ত যদি কোনো ক্লোজ থাকে, কনজাংশন হোয়েন, সেটা বেসিক্যালি কমপ্লেক্স সেন্টেন্স হবে। দেখো, অপশন ব্যাখ্যা করাতে অনেক বিষয় কিন্তু তোমরা আগেই শিখে যাচ্ছ। প্রিপোজিশনের উপর পেইড ব্যাচে ক্লাস দেওয়া হবে, ফ্রি ব্যাচে প্রিপোজিশনের উপর ক্লাস হওয়ার কোনো সম্ভাবনা নাই। ফ্রি ব্যাচে কোনো সম্ভাবনা প্রিপোজিশনের উপর ক্লাস হওয়ার নাই। ঠিক আছে, শুধুমাত্র পেইড ব্যাচের স্টুডেন্টরাই প্রিপোজিশনের উপর ক্লাস পাবে। পেইড ব্যাচের স্টুডেন্টরাই। ফ্রি ব্যাচে বেসিক প্রিপোজিশন পড়ানো হবে, বাট অ্যাডভান্স প্রিপোজিশন পেইড ব্যাচে, কারণ এটা কোনো সম্ভাবনা নাই। দেখো, তারপরে দেখো আমরা পাশে, তাহলে 4 সি হোয়েন কেন, হোয়েন আছে দেখে কমপ্লেক্স হয়েছে, তাহলে এটা হবে না। এবং এখানে সাবজেক্ট একটা আছে, আবার একটা ফাইনাইট ভার্ব, আবার এখানে একটা সাবজেক্ট আরো একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা তোমার কমপ্লেক্স, তাহলে এটা সিম্পল না। এখন ডি নাম্বারটা দেখো তো, আই স এ ম্যান হু হ্যাজ কাম। যদি কোনো বাক্যে যদি হু থাকে, কনজাংশন হিসাবে দুইটা বাক্যকে যুক্ত করে, তাহলে এইটাও আসলে কমপ্লেক্স সেন্টেন্স হয়ে যায়। তাহলে এটাও তোমার সিম্পল না। তাহলে বি নাম্বার ছাড়া আর কোনটা উত্তর হবে? বি নাম্বারে উত্তর, বাকিগুলো কিন্তু উত্তর না। আমরা 5 নাম্বার এমসিকিউ সলভ করি। হুইচ ইজ দ্য কারেক্ট সিম্পল সেন্টেন্স? দেখো 5 নাম্বার আমরা কিন্তু, আচ্ছা ছেলেমেয়েরা যারা গুগল মিটে আসো, তোমাদেরকে আসলে আমার এখানে রাখার উদ্দেশ্য কি? প্রশ্ন করা, এবং তোমাদের প্রশ্ন করা, এটা হচ্ছে তোমাদের, মানে তোমাদেরকে আমি এখানে মেইনলি রেখেছি তোমাদের কোনো প্রশ্ন থাকলে, তোমরা কোনো প্রবলেমে ফেস করলে সেই প্রশ্নগুলো করা, রাইট? তো তোমরা প্রশ্ন প্রশ্ন কিন্তু ডেফিনেটলি করবা, ওকে?
শুনতে পাচ্ছ কি আমার কথা? ওকে ওকে। আচ্ছা 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 আচ্ছা, থ্যাংক ইউ। দেখো আমি আমি আমার জায়গা থেকে সর্বোচ্চটা তোমাদেরকে বোঝানোর চেষ্টা করি, রাইট? আমি আমার জায়গা থেকে তোমাদেরকে সর্বোচ্চ বোঝানোর চেষ্টা করি। এখন এর বাইরে যদি কোনো প্রশ্ন থাকে, কারণ আমি তো মানুষ, রাইট? কারণ আমার ভুল ভ্রান্তি হইতে পারে না, তাই না? আমি আমি কিছু জিনিস ভুলে যাইতে পারি না, সেগুলো তোমরা আমাকে মনে করাই দিবা বা কোশ্চেন করলে ব্যাপারগুলো ক্লিয়ার হবে। বাট আমি সর্বোচ্চ চেষ্টা করতেছি। দেখো, হুইচ ওয়ান ইজ কারেক্ট সিম্পল সেন্টেন্স, দেখো কোনটা কারেক্ট সিম্পল সেন্টেন্স। আমরা 5 নাম্বারটা খেয়াল করি, কোনটা কারেক্ট সিম্পল সেন্টেন্স। আমাদের মূল উদ্দেশ্যটা কি? সিম্পল সেন্টেন্স আমরা কিভাবে চিনবো? সাবজেক্ট থাকবে এবং কি থাকবে? ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, না সরি সরি, এক্সট্রিমলি সরি, সাবজেক্ট থাকবে। আমি গতকাল এই টপিকটা, আচ্ছা, সাবজেক্ট থাকবে এবং ভার্বে ফাইনাইট ভার্ব থাকবে, তাহলে সেটা কি হবে? সিম্পল সেন্টেন্স হবে। আচ্ছা, তাহলে কয়টা সাবজেক্ট থাকবে? একটা সাবজেক্ট। ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? একটা। এখন খেয়াল করো, আমরা 5 নম্বরে এখন দেখি, 5 নম্বর প্রশ্নটা একটু খেয়াল করি। 5 নম্বর প্রশ্নে যেখানে বলছে দ্য সান রোজ এন্ড দ্য ফগ ডিসপার্সড, তাহলে এখানে এন্ড, হ্যাঁ হ্যাঁ, এন্ড দুইটা কনজাংশন হিসেবে ব্যবহার হলে সে এন্ড কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, তাহলে এন্ড এই নাম্বারটা সিম্পল না। 2 নম্বরে যে দা ফগ বিং ডিসপার্ড দা সান রোজ, আচ্ছা, এখন এইটা দা ফগ বিং ডিসপার্ড দা সান রোজ, এইটা সিম্পল সেন্টেন্স হতে পারে এবং এটা সিম্পল সেন্টেন্স, কিন্তু এখানে কিন্তু আরো একটা ব্যাপার ম্যাটার করবে। আমি আলাপ আরো করব, দাঁড়াও জাস্ট। সি নাম্বারে আসো, এটা হতে পারে জাস্ট আমি যেটা পড়াইছিলাম, কারণ একটা সাবজেক্ট আছে এবং একটা ফাইনাইট ভার্ব আছে, রাইট? আচ্ছা, তোমরা ততক্ষণে একটু দেখবা যে ডিসপার্স শব্দটার অর্থ কি, আমি তোমাদেরকে তারপর বোঝাই দিচ্ছি। হোয়েন দ্য সান রোজ, হোয়েন যদি থাকে তাহলে কি হয়? কমপ্লেক্স হয়। হোয়েন থাকলে কমপ্লেক্স হয়, তাহলে হোয়েন থাকলে যেহেতু কমপ্লেক্স হয়, তাহলে আমাদেরকে এখানে কি মাথায় রাখতে হবে? তাহলে এটা সিম্পল না, রাইট? তো এখন এখন আমরা যেটা খেয়াল করব, দ্য সান হ্যাভিং রাইজেন মানে সানটা রাইজেন হওয়ার পর দ্য ফগ ডিসপার্সড, এই ডিসপার্স শব্দটার অর্থ আমাকে একটু জানতে হবে। তোমরা হ্যাঁ, বুঝি নাই। আচ্ছা, এখন খেয়াল করো, এখানে দেখো, এখানে অর্থগত ব্যাপারটা, যে সূর্য যখন ওঠে, দেখো সূর্য যখন ওঠে, মানে তোমার তখন আসলে কুয়াশাটা কেটে যায়, ঠিক আছে? এখন মূল ব্যাপারটা আসলে সূর্য ওঠার পরেই কুয়াশা কাটে, ঠিক আছে? এই অর্থগত দিক থেকে 2 নাম্বারটা কারেক্ট, বুঝতে পারছো? এই যে এখানে বাংলা আচ্ছা, ক্লোজ মার্কার নাই, কিন্তু অর্থ প্রাধান্য দিতে হবে। তুমি যদি এইখানে অর্থ করো, এখানে হয়েছে কি দ্য ফগ বিং ডিসপার্সড, এখন দা সান রোজ, এখন কথা হচ্ছে, মূল কথা হচ্ছে সূর্য ওঠা, মানে সূর্যটা ওঠার পরেই তো আসলে শীত তোমার শুকায় যায়, রাইট? তো অর্থটা তো ম্যাটার করে, এটা সেন্স তো ম্যাটার করে। এখন যদি তুমি স্ট্রাকচারে, আমি আমি স্ট্রাকচারে যদি তোমরা যেটা ব্যাপার চিন্তা করো, যে স্ট্রাকচারটা দেখে, সবসময় স্ট্রাকচার দেখে কিন্তু হবে না। তুমি যদি এখন ওই যে একটা বাংলায় আমরা পড়ছিলাম না, যে আমরা বড়শি দিয়ে নারকেল পারি, আচ্ছা বড়শি দিয়ে কি কোনো কালে নারকেল পারা সম্ভব? তো ওই ধরনের ঘটনা কিন্তু এইখানেও ঘটতে পারে, রাইট? স্ট্রাকচার অনুযায়ী তো সিম্পল, আমি তো এই কারণেই বলছি যে আমরা ধরে নেই যে এটা সিম্পল, স্ট্রাকচার অনুযায়ী সিম্পল, বাট অর্থগত দিকটা ভিন্ন। ওকে, আচ্ছা 6 নাম্বার আসো, হুইচ অফ দ্য ফলোইং সেন্টেন্স ইজ সিম্পল সেন্টেন্স। দেখো এখানে এখানে কোনটা সিম্পল সেন্টেন্স। উপরে আমরা একটা জিনিস পড়ে আসছি, আমি একে অপশন ব্যাখ্যা করে শেখাই, তাহলে তোমরা যদি মূল ব্যাপারটা ভুলেও যাও তাও পারবা। দ্যাট যদি থাকে সেটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয় কোনো বাক্যে কনজাংশন হিসাবে। অ্যাজ থাকলেও দুইটা বাক্যকে যুক্ত করে দ্যাট অ্যাজ, এই কারণে এইটা কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? এই দুইটাই। আর এই এখানে হবে আরও না, অর, ও আর, ডু অর ডাই, মানে ডু অর ডাই। তো এই যে অর, ডু অর ডাই, এটা অর থাকলে কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করে, তাহলে আর অপশনে থাকলো কি? এ নাম্বার, তাহলে এই নাম্বার কারেক্ট উত্তর। এখন এই নাম্বার যে কারেক্ট উত্তর, এখানে একটা ব্যাপার আছে, এই নাম্বার কারেক্ট উত্তর তুমি
এই নাম্বার কখন কারেক্ট? এই নাম্বার কারেক্ট উত্তরেরও এটা আমি এই অপশনগুলো ব্যাখ্যা না করেও বুঝতে পারতাম। সেটা কিভাবে? মনে রাখবা, যদি কোনো বাক্যে ইন স্পাইট অফ থাকে, কোনো বাক্যে কি থাকে? ইন স্পাইট অফ। যদি কোনো বাক্যে ইন স্পাইট অফ থাকে, তাহলে তাহলে তারপরে যদি নাউন ফ্রেজ থাকে, তারপরে যদি একটা ক্লোজ থাকে, তাহলে সেই বাক্যটা বেসিক্যালি সিম্পল বাক্য হবে। মনে থাকবে? আচ্ছা, এটা নাউন ফ্রেজ পসেসিভ প্লাস নাউন, সেটা আলাদা বিষয়। মানে ব্যাপারটা হচ্ছে কি, এখানে এ বয়, এখানে বয়টা তো নাউন, কিন্তু বয়টা তো একে ছাড়া বসতে পারে না। এ বয় টোটালটা এটা নাউন ফ্রেজ। একাধিক শব্দ থাকলে নাউন ফ্রেজ। আমি এটা খুব সুন্দর করে আমি বেসিক প্রিপোজিশন যখন পড়িয়েছিলাম তখন কিন্তু তোমাদেরকে আলাপ করছিলাম। তোমরা হয়তো ওই ক্লাসটা দেখো নাই। কমপ্লেক্স সেন্টেন্সের আলাপে আসো। কমপ্লেক্স সেন্টেন্সটা সাধারণত এখানে কমপ্লেক্সে দুইটা ব্যাপার মাথায় রাখতে হবে। একটা হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ থাকবে, আর একটা কি থাকবে? প্রিন্সিপাল ক্লোজ, আর এটা থাকবে সাবঅর্ডিনেট ক্লোজ। মানে একটা প্রধান ক্লোজ থাকবে, এটা হচ্ছে অপ্রধান ক্লোজ থাকবে, মানে যেটা একটা অন্যের অধীনে থাকবে। তো কমপ্লেক্স সেন্টেন্সে একটা প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকবে। এখন প্রিন্সিপাল ক্লোজ আর সাবঅর্ডিনেট ক্লোজ কিভাবে চিনবো সেটা, আচ্ছা দেখো, কমপক্ষে দুইটা সাবজেক্ট থাকতে হবে এবং দুইটা ফাইনাইট ভার্ব থাকতে হবে। আমরা সিম্পলি কি দেখে আসলাম? একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, রাইট? কিন্তু কমপ্লেক্সে কি দেখতেছি? দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, রাইট? এছাড়া কমপ্লেক্স সেন্টেন্সে এই যে ক্লোজ মেকার গুলো খেয়াল করো, হু, হুম, হুজ, হুইজ, হট, অ্যাজ, বিকজ, সিন্স, ফর, অ্যাজ ইফ, দো, অলদো, আফটার, বিফোর, হোয়ার, হোয়েন, হোয়াইল, হাউ, দ্যাট, সো দ্যাট, ইন অর্ডার দ্যাট, টিল, আনটিল, লেস্ট, আনলেস, ইন কেস, দেন, এগুলো দ্বারা একাধিক মানে ক্লোজ যুক্ত থাকে। তাহলে ব্যাপারটা কি আসতেছে? এগুলো কি মুখস্থ করতে হবে? ডেফিনেটলি না। তোমরা 5-7 বার পড়ে ফেলবে। আমি তোমাদেরকে টেকনিক শেখাইছি, আরো একদিন আবার আজকে শেখাবো। ধরো এই কমপ্লেক্স সেন্টেন্স যদি কোনো একটা বাক্য হয়, তাহলে এরকম একটা থাকবে দ্যাট, দ্যাটের পরে একটা ক্লোজ থাকবে, ক্লোজ মানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, দ্যাটের আগে একটা ক্লোজ থাকবে, তাহলে ক্লোজ আগে একটা থাকবে, দ্যাটের পরে একটা থাকবে, তাহলে দ্যাট। হ্যাঁ বলো। হ্যাঁ ক্লোজ মার্কার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বেসিক্যালি ওই রকম সেন্টেন্স খুব রেয়ার দেখা যায়, আর রেয়ার দেখা যায় কম কম। আচ্ছা সেটাও আলাপ হবে। দেখো একটা ক্লোজ দ্যাট, আবার আর একটা ক্লোজ, ঠিক আছে? তাহলে ক্লোজ মার্কার গুলো এগুলো মাথায় রাখবে। এই ক্লোজ মার্কার গুলো কি করে? তোমার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে। তাহলে কমপ্লেক্স সেন্টেন্সে ফাইনাইট ভার্ব কয়টা থাকবে? দুইটা, দুইটা ফাইনাইট ভার্ব। আর আর কি থাকবে? তোমার সাবজেক্ট কয়টা থাকবে? দুইটা থাকবে। কথা একটু স্পষ্ট করে বলবা, কথা যেন শোনা যায়। এ কমপ্লেক্স সেন্টেন্স হ্যাজ ড্যাশ। দেখো কমপ্লেক্স সেন্টেন্সে কি কি থাকে? ওয়ান প্রিন্সিপাল ক্লোজ বা মেইন ক্লোজ এন্ড ওয়ান অর মোর সাবঅর্ডিনেট ক্লোজ, এটা একটা বিষয়। বাকিগুলো কেন নয়? ওয়ান সাবজেক্ট এন্ড মোর সাব, একটা কমপ্লেক্স সেন্টেন্সে কিন্তু একটা সাবজেক্ট থাকতে পারে না, সাবজেক্ট একের অধিক থাকবে। সো এই কনসেপ্টে ভুল। ওয়ান প্রিন্সিপাল ভার্ব, ওয়ান ক্লোজ, নো, এগুলো কিন্তু কনসেপ্ট ভুল। এই নাম্বার ছাড়া আর কোনো কনসেপ্টে কারেক্ট না এখানে। ওকে, আমরা পরবর্তীতে 8 নাম্বার দেখি, হোয়েন আই ওয়াজ রিডিং হি কেম। এখানে খেয়াল করো, এখানে অনেক বিষয় শেখাবো, প্রশ্ন ব্যাখ্যা করে কিন্তু আমি শেখাতে বেশি পছন্দ করি। আমি রুলস এর থেকে প্রশ্নকে বেশি প্রাধান্য দেই, এটা কিন্তু মাথায় রাখবা। প্রশ্ন ব্যাখ্যা করে পড়লে অনেক দীর্ঘস্থায়ী মনে থাকে। দেখো রুলস আসলে এটা জাস্ট একটা নিয়মের মধ্যেই। দেখো হোয়েন এর পরে এই যে সাবজেক্ট একটা আছে না, আই ওয়াজ রিডিং, এটা কোন টেন্স? পাস্ট কন্টিনিউয়াস টেন্স না, তাই না? পাস্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন কি? সাবজেক্ট থাকে, ওয়াজ ওয়্যার থাকে, হ্যাঁ ভার্বের সাথে আইএনজি যোগ হয়। তাহলে এই যে সাবজেক্ট ওয়াজ আছে, ভার্বের আইএনজি, তাহলে এটা একটা পাস্ট কন্টিনিউয়াস টেন্স, রাইট? তারপরে দেখো হি কেম, সাবজেক্ট আছে এবং ভার্বের পাস্ট ফর্ম আছে, তাহলে এটা পাস্ট ইনডিফিনিট টেন্স। তাহলে এখানে সাবজেক্ট একটা, এখানে একটা, দুইটা সাবজেক্ট আবার দুইটা ফাইনাইট ভার্ব, কারণ যতটা টেন্স থাকবে ততটা ফাইনাইট ভার্ব। তাহলে এখানে দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব মানে কি? তাহলে এটা কমপ্লেক্স। এবং এইভাবে যদি কমপ্লেক্স না বুঝি, তাহলে এই যে হোয়েন দেখবো যে কমপ্লেক্স, রাইট? বুঝলা কিনা ব্যাপারটা? ওকে, তাহলে হোয়েন আছে সেভাবেও কিন্তু আমরা কমপ্লেক্স সেন্টেন্স চিহ্নিত করতে পারি। ঠিক আছে, তাহলে এটা 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 একটা টেকনিক। তারপরে আমরা পরবর্তীতে যাব। তাহলে এখানে কমপ্লেক্স কেন হলো? হোয়েন আছে এবং দুইটা সাবজেক্ট দুইটা ফাইনাইট ভার্ব। তারপরে 9 নম্বরে আসো, আই নো হোয়াট
হিজ নেম, আমি জানি তার নাম কি। এখানে খেয়াল করো এই যে হোয়াট আছে, হোয়াট যেহেতু আছে তাহলে কি করবে এখানে সাবজেক্ট। এখন হোয়াট হিজ নেম ইজ, এখানে দেখো সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব আছে, এখানেও সাবজেক্ট আছে এবং ফাইনাইট ভার্ব আছে, তাহলে একাধিক সাবজেক্ট মানে একের অধিক সাবজেক্ট ফাইনাইট ভার্ব থাকছে এবং হোয়াট আছে, তাহলে সেটা কোন ক্লোজ তৈরি করবে, তোমার কোন সেন্টেন্স তৈরি করবে, কমপ্লেক্স সেন্টেন্স। বুঝতে পারছো? হ্যাঁ, হিজ নেম পুরাটা কেন সাবজেক্ট হইতে পারে না? যে মাই পেন ইজ রেড যদি আমি বলি মাই পেন ইজ রেড, এইখানে মাই পেন পুরোটা সাবজেক্ট না, তাহলে এখানে হিজ নেম কেন সাবজেক্ট হইতে পারে না? বুঝছো কি ব্যাপারটা? আচ্ছা, আমরা 10 নম্বরে যেটা খেয়াল করব, দো অলদো বিকজ সিন্স অ্যাজ, দো অলদো বিকজ সিন্স অ্যাজ এগুলো যদি থাকে, দো অলদো বিকজ সিন্স অ্যাজ এগুলো থাকলে কোন টেন্স তৈরি করবে, কমপ্লেক্স সেন্টেন্স। কোন সেন্টেন্স তৈরি করবে, কমপ্লেক্স। 11 নম্বর খেয়াল করো, অলদো হি ইজ রিচ, এই যে অলদো তাহলে কমপ্লেক্স সেন্টেন্স। আমি পরবর্তীতে আরো এই যে সাবজেক্ট আছে, ফাইনাইট ভার্ব আছে, আবার এই যে সাবজেক্ট আবার ফাইনাইট ভার্ব, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, এটা প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, তাহলে এটা কমপ্লেক্স সেন্টেন্স। হ্যাঁ বলো বলো। হ্যাঁ, তো আমরা যেগুলো দেখছি ওগুলো মার্কারই তো আছে, রাইট? বুঝছো তো, ক্লিয়ার তো কনসেপ্টটা? হ্যাঁ ওকে ওকে ওকে, আমরা নেক্সটে আমরা 12 নম্বরে যাব, যে ফাইট টিল, এই যে টিল থাকলে কমপ্লেক্স হবে, কমপ্লেক্স হবে। তারপরে দেখো ইফ ইট রেইনস, এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, তাহলে কমপ্লেক্স সেন্টেন্স হবে। তাহলে এগুলো পারবা না। 14 নম্বরে দেখো, এখানে দেখো এই কনসেপ্টটা, দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, এই বাট আমি এটা আরেক জায়গায় পড়াবো, এই বাট হু ডাজ নট এর পরিবর্তে বসছে, কার পরিবর্তে, হু ডাজ নট এর পরিবর্তে। তো হু ডাজ নটটা বেসিক্যালি, হু ডাজ নট কি তৈরি করে, কমপ্লেক্স তৈরি করে, হু কমপ্লেক্স তৈরি করে। এই বারটা দেখে অনেকে এটা কম্পাউন্ড দেখায়, বাট ডেফিনেটলি এটা কম্পাউন্ড না। বারটা হু ডাজ নট এর পরিবর্তে, মানে এমন কোনো মা নেই যে তার সন্তানকে কি করে না, যে ভালোবাসে না। ঠিক আছে, ব্যাপারটা তাই। তারপরে দেখো দেয়ার ইজ নো মাদার বাট লাভস হার চাইল্ড, তাহলে এই বারটা হু ডাজ নট এর পরিবর্তে আসছে, তখন লাভ ভার্বটা কিন্তু চেঞ্জ হয়ে যায়, যে এমন কোনো মা নেই যে তার সন্তানকে ঘৃণা করে, মানে প্রত্যেকটা মাই তার সন্তানকে ভালোবাসে। এখানে লাভের জায়গায় তখন হেড হয়ে যায়, ওটা আমরা অ্যাফার্মেটিভ টু নেগেটিভ করব যখন সেন্টেন্সের চ্যাপ্টারে, তখন আমরা এই ব্যাপারগুলো খুব চমৎকার ভাবে বুঝতে পারবো। ঠিক আছে? আচ্ছা, তারপরে এই যে বাটের আলাপ এখানে করছে, এই প্রদত্ত বাক্যে বাট আছে, এ কারণে মনে হতে পারে কম্পাউন্ড সেন্টেন্স, কিন্তু বাট আসলে নেগেটিভ রিলেটিভ প্রোনাউন, অর্থাৎ হু অথবা ড্যাড ডাজ নট এর পরিবর্তে ব্যবহার হয়, তাই সেন্টেন্সটি হচ্ছে কি কমপ্লেক্স সেন্টেন্স। ক্লিয়ার? আমরা নাম্বার 16 পড়বো এখন। নাম্বার 16তে বলছে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। আচ্ছা, এটা কোথায় কমপ্লেক্স সেন্টেন্স, এটা কেমনে বুঝবো? এখানে দেখো একটাই সাবজেক্ট, একটাই ফাইনাইট ভার্ব। এখানে দেখো দ্যাট আছে, এখানে এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, তাহলে দুইটা ক্লোজ, দুইটা মানে দুইটা সাবজেক্ট, দুইটা ফাইনাইট ভার্ব, এটা কমপ্লেক্স। বাট এটা কমপ্লেক্স নয় কেন? হি ইজ বেটার দেন এনি আদার বয়েজ ইন দ্য ক্লাস, এটা কেন কমপ্লেক্স নয়? এখানে একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, রাইট? এটা কম্পারেটিভ ডিগ্রি। উই স হিম রাইটিং, এটা তো সিম্পল, একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, এটা নন ফাইনাইট ভার্ব, তাহলে সি নাম্বার কারেক্ট উত্তর। এবং দ্যাট থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়, রাইট? হট এভার থাকলেও কমপ্লেক্স সেন্টেন্স হয়, যদি এখানে হট এভার আছে তাহলে এটাকে তুমি কমপ্লেক্স সেন্টেন্স দেখাবা। বুঝছো কি? হট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, ভাগ্যের লিখন খণ্ডানো যায় না, এই বাক্যটা মাথায় রাখবা। হট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, এই বাক্যটা হচ্ছে একটা প্রবাদ বাক্য। হট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, এটা প্রবাদ বাক্য, এবং এই বাক্যটা হট ইজ লোটেড ক্যান নট বি ব্লোটেড, ডেফিনেটলি এটা কমপ্লেক্স সেন্টেন্সই হবে। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, নিম্নলিখিত কোনটা কমপ্লেক্স? দেখো এই যে ইউ একটা সাবজেক্ট আর এইখানে আরেকটা সাবজেক্ট উজ্জ আছে, ইম্পারেটিভ সেন্টেন্সে সাবজেক্ট ইউ উজ্জ থাকে, এখানে একটা ইউ উজ্জ আছে, এই কারণে আসলে তোমরা এটা বুঝতে পারছো না। আচ্ছা, আমরা পরবর্তীতে খেয়াল, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। এখানে খেয়াল করো, সাম স্টুডেন্ট লাইক, এই যে একটাই ভার্ব, কিন্তু কিছু স্টুডেন্ট লাইক করে টু স্টাডি ইন দা মর্নিং, সকালে স্টাডি করতে। আই হেট রানিং বাট, আচ্ছা এখানে বাট আছে, বাট লাইক ওয়াকিং, তো বাট তো আসলে কমপ্লেক্স তৈরি করে না। তারপরে দেখো দে আর স্টাডিং বিকজ, বিকজ কিন্তু কমপ্লেক্স সেন্টেন্স তৈরি করে, এখানে একটা ক্লোজ,
এখানে দে হ্যাভ এ টেস্ট ইন দ্য আফটারনুন, এখানে একটা ক্লোজ, দুইটা ক্লোজ কি দ্বারা, বিকজ দ্বারা যুক্ত হয়েছে, দ্যাটস ওয়াই এটা কি কমপ্লেক্স সেন্টেন্স। 19 নাম্বার আসো, 19 নাম্বার বলছে হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা আসলে কমপ্লেক্স। ডিসপাইট যুক্ত অংশটা সাধারণত সিম্পল সেন্টেন্স হয়। হ্যাভিং রিচড ইন লন্ডন, এটাও সিম্পল সেন্টেন্স, কারণ এটা ফ্রেজ এবং এটা ক্লোজ, একটা ক্লোজ থাকলে একটা বাক্যে সেটা হচ্ছে সিম্পল সেন্টেন্স। হি ইজ পুয়ার বাট অনেস্ট, এখানে বাট আসলে কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, এই বাটটা হি ইজ পুয়ার হি ইজ অনেস্ট, এখানে হি ইজ উজ্জ্ব আছে, আমরা এটা পড়বো পরবর্তীতে। প্যারালালিজমে আমি প্যারালালিজমে হয়তো বা তোমাদেরকে পড়িয়েছি কিনা জানি না, মনে রাখবা এন্ড বাট অর যদি থাকে, এন্ড বাট অর, এন্ড বাট অর থাকলে একই সাবজেক্ট ভার্ব লিখতে হয় না, এইখানে হি ইজ ছিল, এইখানেও হি ইজ ছিল, এই হি ইজটাকে লিখতে হয় নাই, ঠিক আছে, মনে থাকবে ব্যাপারটা। আচ্ছা, পরবর্তীতে আমরা ডি নাম্বারে যাই, ডি নাম্বারে কি বলছে, দ্য ম্যান হু কেম হেয়ার, এই যে হু যুক্ত একটা ক্লোজ আছে, হু কেম হেয়ার যে এখানে এসেছিল দিস মর্নিং, এই সকালে, যে দ্য ম্যান ইজ মাই ব্রাদার, এই যে একটা ক্লোজ, হু কেম হেয়ার ইন দিস মর্নিং, এটা একটা ক্লোজ, তাহলে দুইটা ক্লোজ আছে। তাহলে এখানে এটা রিলেটিভ ক্লোজ, মানে এটা এই একই সাবজেক্ট, মানে দ্য ম্যান, হু বলতে ওই দ্য ম্যানকে বোঝাচ্ছে, বুঝছো কি, এই ধরনের, এটাও কমপ্লেক্স সেন্টেন্স। ওকে, আমরা 20 নাম্বার প্রশ্নটা সলভ করব, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স, হুইচ ওয়ান ইজ এ, আমরা 20 নাম্বার প্রশ্নটা সলভ করব, হুইচ ওয়ান ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। কাউসার তোমরা লাইভ ক্লাস করো না কেন ভাই, তোমাদেরকে এত যে কথা বলার ফ্যাসিলিটিস কে দিবে তোমারে ভাই, এই যে কথা বলতেছো আমার সাথে, মানে সুন্দর করে তোমরা লাইভ ক্লাস করবা। দেখো, দো রাজীব ইজ ইল, হি হি রেগুলারলি অ্যাটেন্ড ক্লাসেস, তোমার কাছ থেকে খুব বাজে একটা শব্দ আসে। দেখো, দো অলদো থাকলেই বেসিক্যালি, দো অলদো থাকলেই কি হয়, তোমার কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। এখানে দেখো একটা ক্লোজ, এখানে আরেকটা ক্লোজ, তাহলে এটাই এই নাম্বারই কমপ্লেক্স। এখন বাকিটা না, এটা সিম্পল, এই যে ডিসপাইট থাকলে সিম্পল, ইনস্পাইট থাকলে, ইনস্পাইট এর পরে অফ থাকলে এটা সিম্পল হতো, তারপরে রাজীব ইজ ইল, বার থাকলে তো কম্পাউন্ড হয়। তাহলে 20 নাম্বার পর্যন্ত কি কনসেপ্ট ক্লিয়ার, 20 পর্যন্ত কি কনসেপ্ট বুঝছো, বুঝছো কিনা ময়মিনুল? ওকে, আমরা আমরা এখন পরবর্তীতে যাব কম্পাউন্ড সেন্টেন্সের ব্যাপারে। কম্পাউন্ড সেন্টেন্সে কি আছে, কম্পাউন্ডের ব্যাপারটা যেটা খেয়াল করব, কম্পাউন্ড সেন্টেন্সে একের অধিক প্রিন্সিপাল ক্লোজ থাকে যাদেরকে কোঅর্ডিনেট ক্লোজ বলা হয়। তাহলে ব্যাপারটা হচ্ছে যে কম্পাউন্ড সেন্টেন্সে দুই পাশেই প্রিন্সিপাল ক্লোজ থাকবে এবং তাদেরকে কি বলতে হবে, তাদেরকে তাদেরকে হচ্ছে প্রিন্সিপাল ক্লোজ বলতে হবে, সরি না, কোঅর্ডিনেট ক্লোজ বলতে হবে। দেখো, কম্পাউন্ড সেন্টেন্সে দুই বা ততোধিক প্রিন্সিপাল ক্লোজ বা কোঅর্ডিনেট ক্লোজ থাকে। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স কিভাবে গঠন হয়, and or but yet so therefore otherwise or else both dash dash and either dash dash or neither dash dash or not only dash dash but also। তো তোমরা এই নিচের গুলো মনে রাখবা, আইদার ওই যে বোথ ড্যাশ ড্যাশ এন্ড আইদার ড্যাশ ড্যাশ অর নেইদার নর, এগুলো এমনি মনে থাকে, এগুলো থাকলে তো কম্পাউন্ড হয়ই। তোমরা আর কি কি মনে রাখবা, যে সো দেয়ার ফর আদারওয়াইজ এবং অর, অর অথবা অর এলস, অর এলস, সো দেয়ার ফর, সরি এন্ড অর বাট, এন্ড বাট অর, এই তিনটা কিন্তু মনে থাকে সব সময়। ইয়েট, সো দেয়ার ফর আদারওয়াইজ অর এলস, এইটা, আর বোথ ড্যাশ ড্যাশ এন্ড, এগুলো এগুলো কিন্তু মনে থাকবে। এগুলো সবগুলোকে কি বলা হয়, কোঅর্ডিনেটিং কনজাংশন। এগুলোকে কি বলা হয়, সবগুলোকে সবগুলোকে বলা হয় কোঅর্ডিনেটিং কনজাংশন, মনে থাকবে। আর এই কোঅর্ডিনেটিং কনজাংশন কি তৈরি করবে, কোঅর্ডিনেট ক্লোজ, আর এই কোঅর্ডিনেট ক্লোজ কি তৈরি করবে, কম্পাউন্ড সেন্টেন্স, মনে থাকবে। আচ্ছা দেখো, যদি মনে নাও থাকে তারপরে এগুলো মনে রাখবা কনজাংশন গুলো। এ কম্পাউন্ড সেন্টেন্স হ্যাজ, কম্পাউন্ড সেন্টেন্সে কয়টা প্রিন্সিপাল ভার্ব থাকবে, তোমার ফাইনাইট ভার্ব কয়টা থাকবে, দেখো এ সাবজেক্ট এ ফাইনাইট ভার্ব না, এটা সিম্পল, এ ওয়ান প্রিন্সিপাল ক্লোজ ওয়ান সাবঅর্ডিনেট ক্লোজ না, দুইটাই প্রিন্সিপাল ক্লোজ। তারপরে দেখো টু আর মোর দ্যান কোঅর্ডিনেট ক্লোজ, ডেফিনেটলি ঠিক, দুইটা, দুই অথবা দুইয়ের বেশি কোঅর্ডিনেট ক্লোজ বা প্রিন্সিপাল ক্লোজ থাকবে, বুঝতে পারছো। আর টু আর মোর দ্যান সাবঅর্ডিনেট, কম্পাউন্ড সেন্টেন্সে সাবঅর্ডিনেট ক্লোজ থাকে না, সাবঅর্ডিনেট ক্লোজ শুধুমাত্র কমপ্লেক্স সেন্টেন্সে থাকে, কমপ্লেক্স সেন্টেন্সেই থাকে, বুঝতে পারলো। 22 নম্বরে আসো, এ কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ প্রিন্সিপাল, মাস্ট হ্যাভ ড্যাশ প্রিন্সিপাল ক্লোজ, এ কম্পাউন্ড সেন্টেন্স, এ কম্পাউন্ড সেন্টেন্স মাস্ট হ্যাভ ড্যাশ প্রিন্সিপাল ক্লোজ। কি করে, কম্পাউন্ড সেন্টেন্স কয়টা প্রিন্সিপাল ক্লোজ, অবশ্যই মোর দ্যান ওয়ান, মানে একের অধিক হইতে হবে, সেটা কয়টা হয় হোক, ঠিক আছে। তারপরে থ্রি তো না, এটা মাস্ট অবশ্যই তিনটা এমন কথা না, দুইটা থাকলেও তো কম্পাউন্ড, তো দুইয়ের নিচে না, একটা না, মোর দ্যান ওয়ান মানে একের চেয়ে বেশি। তা 23 নাম্বার হচ্ছে আইডেন্টিফাই দ্য কম্পাউন্ড সেন্টেন্স। দেখো, ইফ থাকলে যদি ক্লোজ থাকে ইফ যুক্ত সেটা কমপ্লেক্স হয়, আর টার্নিং টু দা, টার্নিং
টু দ্য লেফট, টার্নিং টু দ্য লেফট ইউ উইল সি দ্য শপ। এখানে টার্নিং টু দ্য লেফট এটা একটা ফ্রেজ। এই দা লেফট কিন্তু এই লেফট অনেকে ভার্ব মনে করে, দা আর্টিকেলের পরে যখন ভার্ব বসে তখন আর সেটা ভার্ব থাকে না, ওটা হয়ে যায় নাউন। এখানে বলছে যে বায়ে বাক নিয়ে ইউ উইল সি দ্য শপ, টার্নিং টু দ্য লেফট, বা দিকে টার্ন করে তুমি আসলে সবটা দেখবে। তো এখানে একটা ক্লোজ আছে, তাহলে এটা কম্পাউন্ড না। তারপরে হ্যাড আই দ্য উইংস অফ এ বার্ড, এখানে আই হ্যাড দ্য উইংস অফ এ বার্ড মানে এটা আসলে ওই যে ইফ ক্লোজ যদি আমি কন্ডিশনাল সেন্টেন্সে পড়াইছিলাম, এটা একটা সিম্পল সেন্টেন্স, কারণ একটাই সাবজেক্ট আই আর একটাই হ্যাড ভার্ব। আর সি নাম্বার খেয়াল করো, আই শ্যাল ওয়ার্ক অর আই শ্যাল ফেল, এই যে অর আছে এবং এই যে একটা কোঅর্ডিনেট ক্লোজ, এই যে একটা কোঅর্ডিনেট ক্লোজ। এখন এগুলো কোঅর্ডিনেট কেন? যে আই শ্যাল ওয়ার্ক আমি কাজ করব, অথবা আই শ্যাল ফেল আমি ফেল করব। এখন আমি ফেল করব একটু তো পরিপূর্ণ অর্থ দিতেছে, ঠিক আছে? এই কারণে এটা কি কোঅর্ডিনেট ক্লোজ, ঠিক আছে? তাহলে দুইটাই কোঅর্ডিনেট ক্লোজ থাকে। তোমরা কি এটা বুঝতে পারলা কিনা মহামিনুল, বাকি কে কাউসার যারা আছো, বুঝতে পারছো কি কনসেপ্টে? আচ্ছা, ওকে। এগুলো মূল কথা হচ্ছে যে মূল কথা হচ্ছে কি, আমাদের মূল কথা কি বলতো? এই ব্যাপারগুলো একটু গভীরভাবে যদি আমরা মনে রাখি তাহলে এগুলো আমরা পারবো না। তোমাদের কাছে কি মনে হয় এগুলো কোনো জটিল বিষয়? কোনো জটিল বিষয় না। জটিল বিষয় আসতেছে, জটিল বিষয় এগুলো না, এগুলো জটিল বিষয় না, জটিল বিষয় নিচে আসতেছে। আচ্ছা, ডু অর ডাই তাহলে কি হবে? আচ্ছা, এখানে ওই যে মহিমিনুল্লাহ আমার একটা প্রশ্ন করছে, ভাই এখানে সাবজেক্ট দুইটা দেখান। ইম্পারেটিভ সেন্টেন্সে ইউ সাবজেক্ট হয়, সেই সাবজেক্টটা ইম্পারেটিভে উজ্জ্ব রাখতে হয়। তাহলে এখানে অ্যাকচুয়ালি কি ছিল? ইউ ডু অর ইউ ডাই, বুঝছো? আচ্ছা, পরবর্তীতে তাহলে এটা কম্পাউন্ড হবে, কারণ অর যুক্ত এই যে একটা ক্লোজ। এই পৃথিবীর সব থেকে ছোট ক্লোজ মনে হয় এইটা, ঠিক আছে? দুইটা ক্লোজ, যে শুধু ডু এটা একটা ক্লোজ, হ্যাঁ, আবার ওয়ার ডু, ওয়ার একটা, ওয়ার তো একটা কনজাংশন, আবার ডু এটাও একটা ক্লোজ, সরি ডাই এটাও একটা ক্লোজ। তো এটা সব থেকে ছোট ক্লোজ মনে হয় এটা। তাহলে এটা কম্পাউন্ড সেন্টেন্স মনে থাকবে। এটা অনেক ঝামেলা করে, খুব ছোট প্রশ্ন বাট খুব ঝামেলার। 25 নাম্বার দেখো, অ্যাজ আই ম্যান, অ্যাজ যুক্ত ক্লোজ থাকলে কমপ্লেক্স হয়। ওয়িং টু উইকনেস, ওয়িং টু, এখানে ওয়িং টু এর পরে যদি নাউন থাকে তাহলে সেটা সিম্পল সেন্টেন্স। আর তারপরে দেখো আই এম উইক বাট আই ক্যান ওয়াক, এই যে দেখো বার্ড যুক্ত, এখানে একটা ক্লোজ, এখানে একটা, দুইটা কোঅর্ডিনেট ক্লোজ বার্ড যুক্ত হয়েছে, তাহলে এইটি হবে তোমার কম্পাউন্ড। আর এই যে অলদো থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স হয়। তাহলে আশা করছি বুঝতে পারছো। 40তম বিসিএস এ একটা প্রশ্ন আসছে, খুব মানে খুবই প্রয়োজনীয় একটা প্রশ্ন এবং অনেক কাজের একটা প্রশ্ন। উই মাস্ট নট বি লেট এলস উই উইল মিস দ্য ট্রেন। অনেক আল্লাহর বান্দাই এলস এর এই ব্যাপারটা জানে না। সবাই কি কি দাগাবে এটা? এলস যারা জানে না তারা কিন্তু অনেকেই কমপ্লেক্স দাগায় ফেলবে। এলস কিন্তু হয়ে যায় কম্পাউন্ড গঠন করে। এলস কি করে? এলস কম্পাউন্ড গঠন করে। আর উই উইল মিস, দেখো উই উইল মিস দ্য ট্রেন, উই উইল মিস দ্য ট্রেন, ইউ মাস্ট নট বি লেট, মানে তুমি অবশ্যই দেরি করবে না, বা তুমি দেরি করো, আর ইউ এলস ইউ উইল মিস দ্য ট্রেন, যদি তুমি দেরি করো অন্যথায় তুমি ট্রেনটা মিস করবে, আদারওয়াইজ এর মতো ব্যাপারটা এরকম। তাহলে কম্পাউন্ড সেন্টেন্স এটা গঠন করছে, ঠিক আছে? ও এলস থাকলেই কম্পাউন্ড, তুমি এত কিছু না দেখলেও হইতো। 27 নাম্বার আসো, বলছে যে নিচের কোনটা সিম্পল সেন্টেন্স। এইবার কিন্তু খেলা। বাট কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, বাট কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, দো কমপ্লেক্স সেন্টেন্স গঠন করে। থাকলো কি? ইন স্পাইট অফ, এরপরে ইন স্পাইট অফ বিং উইক থাকতে পারে একটা ফ্রেজ, ইন স্পাইট অফ ফ্রেজ আছে, তারপরে বা একটা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব আছে। তাহলে এটা সিম্পল কি না? বুঝছো কি? তোমরা বুঝছো কি ময়মিনুল? আচ্ছা, কনফিউশন থাকলে কিন্তু জানাবা। আমরা পরবর্তীতে 28 নাম্বার প্রশ্নে আসি। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। এই জায়গাগুলো থেকে প্রচুর প্রশ্ন আসে এবং তোমাকে আলাদা করবে। অনেকে যারা খারাপ করবে আর যারা ভালো করবে, যারা খারাপ করবে আর যারা ভালো করবে তাদের মূল পার্থক্য কোথায় জানো? এই টপিকটাই। এই টপিকটা ক্লোজ এন্ড ফ্রেজে কেন জানো? তোমার এই টপিকটাই আসলে অনেক জটিল একটা টপিক, অনেকেই বুঝতে পারে না, অনেকেই ভালোভাবে শেখে না। সো অনেকেই এই টপিকটা খারাপ করে এবং এখানের মার্কস গুলো পায় না। তোমরা যদি সেই মার্কস গুলো পাও তোমরা ডেফিনেটলি ভালো করবা। হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। তাহলে এখানে বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কমপ্লেক্স সেন্টেন্স। এখানে কোনটা কমপ্লেক্স সেন্টেন্স? নিম্নলিখিত কোনটা কমপ্লেক্স? এখন আমরা খুঁজি। কমপ্লেক্স অর থাকলে কোন টেন্স হয় আর কোন সেন্টেন্স হয়? কি রে, কথা বলো না যে? অর থাকলে কোন সেন্টেন্স হয়? অর থাক কম্পাউন্ড হয়। আর
এখানে দেখো এই যে অর আছে, তাহলে তিনটাই অর কারণে কম্পাউন্ড, তাহলে বি নাম্বারটা কারেক্ট না? ইফ আছে, ইফ থাকলে কমপ্লেক্স হয়, ইফ হি হেল্পস, এখানে একটা কমা, হি উইল উইন। তারপরে ডু অর ডাই, এটা কোনটা হবে? অর থাকলে হয় কম্পাউন্ড। তারপরে 30 নাম্বার আসো, ওয়ার থাকলে হবে কি? কম্পাউন্ড। একটু আগে পড়ায় এসেছি, জাম্পিং আপ হি র্যান ওয়ে, এটা কিন্তু এইটা কিন্তু একটা আলাদা ফ্রেজ, একটা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, রাইট? তাহলে এটা সিম্পল, ঠিক আছে? তারপরে দেখো 32 নাম্বার আসো, 32, অল দ্য সেন্টেন্স আর কম্পাউন্ড এক্সেপ্ট, মানে এক্সেপ্ট মানে এখানে কিন্তু ব্যতীত। অনেকেই কিন্তু এই এক্সেপ্ট মানে জানবে না, আরে কম্পাউন্ড সেন্টেন্স বের করতে বলছে, কম্পাউন্ড সেন্টেন্স বের করতে বলছে, কিন্তু ঝামেলায় পড়ে যাবে। এক্সেপ্ট মানে ব্যতীত, মানে কোনটা ছাড়া সবগুলো কম্পাউন্ড। আচ্ছা দেখো এখানে এখন খেয়াল করো, দেয়ার পর থাকলে কম্পাউন্ড, রাইট? তারপরে অর থাকলে কম্পাউন্ড, তারপরে এন্ড থাকলে কম্পাউন্ড, কিন্তু অ্যাজ থাকলে হয় কমপ্লেক্স। তাহলে ডি নাম্বারটা ছাড়া বাকিগুলো কম্পাউন্ড। বুঝছো? ক্লিয়ার কিনা? ক্লিয়ার কিনা? আচ্ছা 33 নাম্বার দেখো, বলছে যে এটা কোন সেন্টেন্স? আচ্ছা এন্ড যুক্ত থাকলে লার্ন ইংলিশ এন্ড গেট এ জব, এখানে ইউ সাবজেক্টটা উজ্জ আছে, বলছিল যে ইউ লার্ন ইংলিশ এন্ড ইউ গেট এ গুড জব, ঠিক আছে? তাহলে এটা একটা কম্পাউন্ড সেন্টেন্স হবে, এন্ড যুক্ত আছে। তাহলে 34 নাম্বার যদি আমরা খোঁজে, আচ্ছা দেয়ার ইজ নাথিং নোবলার নোবলার দেন লাভ, এখানে দেখো দেয়ার ইজ নাথিং নোবলার দেন লাভ, এইখানে দেন থাকলে আমরা পড়ে আসছি, সেটা হবে কমপ্লেক্স সেন্টেন্স, ঠিক আছে? আচ্ছা 35, ইফ ইউ রিড ইউ উইল লার্ন, ইফ যুক্ত অংশ থাকলেই সেটা কমপ্লেক্স সেন্টেন্স হবে, তাহলে কমপ্লেক্স। শি স্পোক ভেরি, এন্ড থাকলে সেটা কি হবে? কম্পাউন্ড হবে। তারপরে দেখো এখানে ওয়ান ডে দ্য সেইলর শ অ্যান অ্যালবার্টাস ফ্লাইং টুয়ার্ডস দ্য শিপ, এত বড় একটা বাক্য, পুরোটাই সিম্পল সেন্টেন্স। এখন কেমনে? ওয়ান ডে এটা একটা অ্যাডভার্ব ফ্রেজ, একদা একদিন, দেখো বা একদিন। তারপরে দেখো বলছে দ্য সেইলর শ অ্যান অ্যালবার্টাস, একটা সেইলর কি করছিল? একটা একটা অ্যালবার্টাস পাখি দেখছিল। তো এখানে এই যে ছটায় মেইন ভার্ব আর সেইলরটা হইতেছে সাবজেক্ট, সাবজেক্ট এবং মেইন ভার্ব, এন্ড অ্যালবার্টাস ফ্লাইং টুয়ার্ডস দ্য শিপ, এটা ফ্লাইংটা তো নন ফাইনাইট ভার্ব, এটা এটা বাকি অংশ যেভাবে আছে সেভাবে, বাকি অংশ তো আমার দেখার বিষয় না, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। কিন্তু বাক্য দেখে মনে হয় যে এটা কমপ্লেক্স কম্পাউন্ড হবে, অনেকে বাক্য দেখেই ভয় পায়। এখানে কমপ্লেক্স কোনটা? কোনটা কমপ্লেক্স? এখানে কমপ্লেক্স হচ্ছে হি বট হি বট হি লাইব্রেরি হুইচ বিলং টু হিজ আঙ্কেলস, এখন এটা কমপ্লেক্স, বাকিগুলো কেন নয়? এখানে হি কনফেসেস ক্রাইম, এটা তো সিম্পল সেন্টেন্স। কেন সিম্পল? কারণ এই যে এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, দ্য ম্যানেজমেন্ট ইজ থ্রোলি ব্যাড, তো ম্যানেজমেন্টই শুধু ব্যাড, এটা একটা, এই যে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। হি ফিনিশড হিজ ওয়ার্ক, সরি হি ফিনিশড হিজ এক্সারসাইজ বাট পুট অ্যাওয়ে হিজ বুকস, হি পুট অ্যাওয়ে হিজ, এখানে হি একটা উজ্জ আছে, তো এন্ড যুক্ত থাকলে তো কম্পাউন্ড, আর বাকি একটাই থাকলো। আর এখানে ওই যে একটা প্রশ্ন করছে না, হি বট দ্যাট, হি লাইভ, এখানে এখানে কিন্তু একাধিক ক্লোজ আছে, ঠিক আছে? একটা দুইটা তিনটা, এবং ডাব্লিউ এর যুক্ত অংশটা দেখেই তুমি বুঝবে যে এটা কমপ্লেক্স। 39 নম্বরে আসো, বলছে কি এ 100% মার্কস ইন ইংলিশ ইজ টু হাই টু অ্যাচিভ, এ 100% মার্কস ইন ইংলিশ ইজ, এই যে এ 100% মার্কটা হইতেছে সাবজেক্ট এটা, আর এটা হচ্ছে ফাইনাইট ভার্ব, এটা একটা সিম্পল সেন্টেন্স। দেখে কি অনেকে ভুল করবে না যে এটা কি সেন্টেন্স হবে? অনেকে বুঝতে পারবে কি এটা, বলো তো? অনেকে কিন্তু বুঝতে পারবে না। 40-এ আসো, হি হ্যাড মেনি অ্যাকুয়েন্টেন্সেস বাট ফিউ রিয়েলি ক্লোজ ফ্রেন্ডস, দেখো এইখানে কিন্তু অনেকে এখানেও বাট দেখে কি করে ফেলবে? এইখানে কম্পাউন্ডে করবে, কিন্তু কেন কম্পাউন্ড? এখানে যে কম্পাউন্ড করবা সেটা কেন? একটু বুঝবা কি, যে হি হ্যাড মেনি অ্যাকুয়েন্টেন্সেস এন্ড এখানে আবার হি হ্যাড কিন্তু উজ্জ আছে, একই সাবজেক্ট ভার্ব, একই সাবজেক্ট ভার্ব, একই সাবজেক্ট ভার্ব লিখতে হয় না বাট এন্ড বাট অর থাকলে, ঠিক আছে? তো এটা লিখতে হয় না। 41 আসো, হুইচ ওয়ান ইজ কমপ্লেক্স সেন্টেন্স, কোনটা কমপ্লেক্স সেন্টেন্স? দিস ইজ দ্য অ্যাক্ট দ্যাট এ ওয়াইজ ম্যান ডাজ, এখনকার এইটা কেন আমি একেবারে চট করে দাগাইতে পারলাম? চট করে এই কারণে দাগাইতে পারলাম এই দ্যাটটা দেখে, রাইট? আমরা তো এতক্ষণ পড়ে আসছি, বাকিগুলো না, কারণ বাকিগুলোতে কমপ্লেক্স সেন্টেন্স মেকারের কোনো কানেক্টর দেয়া নাই, কোনো কনজাংশনে দেয়া নাই, এন্ড থাকলে কম্পাউন্ড হয়, আর বাকি দুইটা মনে হয় সিম্পল সেন্টেন্স, ঠিক আছে? হ্যাঁ সিম্পল। দিস ইজ দ্য অ্যাক্ট অফ এ ওয়াইজ ম্যান, দিস অ্যাক্ট ইজ ডান বাই এ ওয়াইজ ম্যান, এখানে
একটাই সাবজেক্ট একটাই ফাইনাইট ভার্ব, এই দুইটা তো উত্তরই হবে না, এন্ড আছে এটা হবে না, ডি নাম্বার ছাড়া আর কোনো উত্তর না। 42 নাম্বার খেয়াল করো, এখানে হু দেখে এখানে তুমি কি মনে করবা, এটা কোন কিসের উদাহরণ? হু হুইজ দেখে কি মনে করবা তুমি, অ্যাজ দেখে কি মনে করবা, এটা কমপ্লেক্সের উদাহরণ। এই যে এটা যে চকচক করলে শোনা হয় না, এর যে প্রবাদ বাক্য, যে 43 নাম্বার খেয়াল করো, 43 নাম্বারে এখানে দ্যাট আছে, দ্যাট দেখেও বুঝতে পারবো অল দ্যাট গ্লিটার্স ইজ নট গোল্ড, অল ইজ মানে অল দ্যাট যেটা আছে চকচক করে, অল ইজ নট গোল্ড দ্যাট গ্লিটার্স, মানে ঠিক আছে, মানে যেটা চক মানে মানে সব মানে যেগুলো চকচক করে সেটাই আসলে শোনা নয়, মানে চকচক করলে শোনা হয় না, এই কারণে বুঝে শুনে সিদ্ধান্ত নিতে হয়। হুইচ ওয়ান ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, কোনটা কম্পাউন্ড সেন্টেন্স? দেখো সিইং দ্য পুলিশ দ্য থিপ র্যান ওয়ে, এটা একটা সিম্পল সেন্টেন্স, সিইং আছে ভার্বের আইএনজি প্লাস নাউন ফ্রেজ, তারপরে দেখো বা একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, তাই এটা সিম্পল। এগুলো তোমরা আরো ডিটেইলস আমি পরবর্তী দিন পড়াবো, আজকে বেসিক পড়াইতেছি, খুবই ডিটেইলস পড়াশোনা আছে, এগুলো বুঝতে পারলে ওইগুলো তোমরা খুব চমৎকার ভাবে বুঝবা। ঠিক আছে, আমরা পরবর্তীতে যাব। পরবর্তীতে বলছে দ্য থিপ স দ্য পুলিশ হোয়াইল হি র্যান ওয়ে, দেখো দ্য থিপ কি করছে, স দ্য পুলিশ, থিপ কি করছিল, স দা, খেয়াল করো, থিপ স দা পুলিশ হোয়াইল হি র্যান অ্যাওয়ে। দেখো এই যে হোয়াইল, এখন খেয়াল করো, এখন এইখানে এখানে চাইছে কোন টেন্স, কম্পাউন্ড, তো এক নাম্বারটা আমরা পেয়েছি সিম্পল, এখানে এখানে হোয়াইল আছে, তাহলে এটা কি কমপ্লেক্স, আর কি থাকলো এখানে হোয়েন আছে, এটা কি হবে কমপ্লেক্স, তাহলে আর একটা থাকলো, ডি নাম্বারটা ছাড়া আর কি উত্তর হবে? আর এন্ড যে এই যে এন্ডের আগে এখানে বলো তো, এখানে কিন্তু অনেকে ঝামেলা কোথায়, দেখো দেখো এরা কত জটিল ভাবে ব্যাপারগুলোকে মানে কত ট্রিকি করছে। দা থিপ কিন্তু লিখে নাই, কারণ একই সাবজেক্ট কেন লিখবে তারা, এখানে হিও লিখে নাই প্রোনাউন হিসাবে, লিখছে কি, দেখো দা থিপ স দা পুলিশ এবং দা থিপ র্যান ওয়ে বা হি র্যান ওয়ে, বাট হি লেখে নাই, কারণ একই সাবজেক্ট ভাব লিখতে হয় না, তোমরা অনেকেই বুঝবাই না এটা যে এটা কম্পাউন্ড সেন্টেন্স। আচ্ছা আমরা 45-এ বলো বলো। ওই কম্পাউন্ডে যদি মানে একই পদটা যদি করে, তো সেক্ষেত্রে যদি আমি ওইটা সাবজেক্টটা আবার পুনরাবৃত্তি করি, তো এটা কি রিডান্ডেন্সি হবে? হ্যাঁ, ভুল হবে। আচ্ছা এখানে খেয়াল করো, এটা কিন্তু এত বড় একটা বাক্য সিম্পল কেন, দেখো এখানে এখানে এত বড় একটা বাক্য সিম্পল, আমি এই স্ট্রাকচারটা তোমাদেরকে বোঝাই। সাবজেক্ট থাকে, তারপরে একটা ভার্ব থাকে, তারপরে হচ্ছে যদি টু থাকে, তারপরে টু এর পরে একটা অ্যাডজেক্টিভ থাকতে পারে, অ্যাডজেক্টিভের পরে ফর থাকে, ফরের পরে নাউন বা প্রোনাউন থাকে, ফরের পরে নাউন বা প্রোনাউন থাকে, তারপর আরো একটা টু বসে, তারপরে ভার্বের বেস ফর্ম বসে, এইটা হচ্ছে এটার স্ট্রাকচার। সাবজেক্ট থাকে, ভার্ব থাকে, টু থাকে, আর তারপরে অ্যাডজেক্টিভ থাকে, তারপরে ফর থাকে, তারপর নাউন বা প্রোনাউন থাকে, তারপর টু, তারপর ভার্ব বেস ফর্ম থাকে, এটা হচ্ছে স্ট্রাকচার। এই স্ট্রাকচার এটা সিম্পল সেন্টেন্স গঠন করে, কারণ এটা আমি এতগুলো যদি এই স্ট্রাকচার যদি না জানি, এইটা এই স্ট্রাকচার যদি নাও জানি, এটা এটা কিন্তু আমি অন্য এক জায়গায় পড়াবো, আমি এই স্ট্রাকচার জানি না, ধরো আমি জানি না, তাহলে কি করব, আমি সাবজেক্ট এবং ফাইনাইট ভার্ব একটা, আর কোনো ফাইনাইট ভার্ব নাই, আর কোনো সাবজেক্টও নাই, আর কোনো ফাইনাইট ভার্বও নাই, তাহলে এটা সিম্পল সেন্টেন্স কেন নয়? বুঝছো কি? দেখো আমরা কিন্তু অনেক প্রশ্ন সলভ করে ফেললাম, হুইচ ইজ এ সিম্পল সেন্টেন্স, দেখো তো কোনটা সিম্পল সেন্টেন্স, কোনটা সিম্পল সেন্টেন্স এখানে 46 দেখো হুইচ ইজ এ সিম্পল সেন্টেন্স, সিম্পল, দেখো হোয়াট আছে, তাহলে এটা সিম্পল না, এটা কমপ্লেক্স। হি অলওয়েজ ডাজ নট স্পিক অ্যাজ হি থিংস, এই যে অ্যাজ আছে, এই যে একটা ক্লোজ, এটা সিম্পল না, অ্যাজ আছে কমপ্লেক্স। ইফ যুক্ত, এখানে একটা ক্লোজ, এখানে আরেকটা ক্লোজ, তাহলে এটা সিম্পল না, এটা কমপ্লেক্স। তাহলে দ্য মেশিন ইজ ওয়ার্কিং বিয়ন্ড আওয়ার এক্সপেকটেশন, মানে আমাদের মানে ধারণার বাইরে, মানে আমাদের ধারণা প্রত্যাশা অতিক্রম করে মেশিনটা আসলে কাজ করতেছে, তাহলে এটি, কারণ এখানে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, আর বিয়ন্ড একটা প্রিপজিশন, আর এক্সেপশন একটা নাউন ফ্রেজ। আমি একটা কথা সব সময় বলি, আমার ইংরেজি গ্রামার আমি যখন স্টুডেন্ট হিসেবে শিখছিলাম, আমার ইংরেজি গ্রামার মানে আমি সব রুলস পারতাম, কিন্তু আমি আমি মানে ভালো প্রশ্নের উত্তর করতে পারতাম না। আমি সব সময় তোমাদেরকে একটা কথা বলবো, এইটা পারার মূল সিস্টেম হচ্ছে তোমাদেরকে বেসিক নলেজটা তোমাদের ডেভেলপ করা। তোমরা যদি বেসিক গ্রামার খুব ভালো করে বোঝো, তোমাদের জন্য ইংরেজি কোনো কঠিন হবে না। এটা এই ব্যাপারগুলো আমি এত সুন্দর কেন বুঝতেছি, তোমরা এত সুন্দর কেন বুঝতেছো না, সেই আলাপটা এখন আগে করি, তারপরে তোমাদেরকে বোঝাই যে আসলে কেন বেসিক প্রয়োজন। দেখো এখানে বলছে দা মেশিন, এখানে দা একটা আর্টিকেল আর মেশিন একটা নাউন, আর্টিকেল প্লাস নাউন মিলে তৈরি করে নাউন ফ্রেজ, তাহলে সাবজেক্ট হিসাবে একটা নাউন ফ্রেজ অথবা নাউন বসতে পারে। তারপরে
এই যে ইজটা হচ্ছে একটা অক্সিলারি ভার্ব, এটা আমি বেসিকে পড়াইছিলাম। আর ইজের ফলে ভার্বের আইএনজি হইছে, এটা একটা মেইন ভার্ব এই বাক্যতে। তাহলে আর বিয়নটা হচ্ছে একটা প্রিপজিশন। এখন এটা যে প্রিপজিশন, এটা বিয়ন প্রিপজিশন মুখস্থও করতে হয়। এখন এখানে প্রিপজিশন প্রুভড কিভাবে? প্রিপজিশনের পরে এখানে একটা আওয়ার আছে, আওয়ার একটা পসেসিভ, আর এক্সপেকটেশন একটা নাউন। তো পসেসিভ প্লাস নাউন মানে একটা নাউন ফ্রেজ। তো প্রিপজিশনের পরে নাউন বা প্রোনাউন থাকলেই সেটা প্রিপজিশন হয়। তাহলে এই যে প্রতিটা শব্দ, প্রতিটা একটা করে পার্টস অফ স্পিচ, এইটা যদি তুমি না বুঝো তাহলে তুমি তো পারবা না ভাই, অনেক কিছু পারবা না, অনেক কিছু পারবা না। অনেকে সাবজেক্ট এখানে চেনে না। এখানে এই যে হোয়াট একটা যে কনজাংশন, এইটা তো আমি বেসিকে পড়ায় আসছি রে ভাই। হট যে একটা কনজাংশন, এইটা তো আজকেও পড়ালাম, আগে তো বেসিকে পড়ায় আসছি। কারণ হট কেন কনজাংশন? হটের পরে দেখো একটা ক্লোজ আছে, সামনে একটা ক্লোজ আছে। ক্লোজটা কি? এইটাও তো ক্লোজ এন্ড ফ্রেজে পড়াইছি। যেখানে একটা সাবজেক্ট থাকে, একটা ফাইনাইট ভার্ব থাকে, সেটাই তো ক্লোজ। এই যে এখানে একটা সাবজেক্ট আছে, একটা ফাইনাইট ভার্ব। এখন এখানে সাবজেক্টটা কই? ইম্পারেটিভ সাবজেক্ট ডি উজ্জ থাকে। একটা সাবজেক্টে একটা ফাইনাইট ভার্ব থাকলে একটা ক্লোজ, এখানে আরো একটা সাবজেক্ট আরো একটা ফাইনাইট ভার্ব থাকলে একটা আরেকটা ক্লোজ। তো দুইটা ক্লোজকে তো সম্পর্ক যুক্ত করতে বা একসাথে করতে কনজাংশনের প্রয়োজন হয়। কনজাংশন মানে বেসিক্যালি সম্পর্ক তৈরি করে, কনজাংক্ট করে, ঠিক আছে, জয়েন করে আসলে। তো সম্পর্ক কি তৈরি করবে? কনজাংশনে তো তৈরি করবে। এই ব্যাপারগুলো আসলে গভীরভাবে বুঝতে গেলে বা এইগুলো পড়ে আসলে মজা পাইতে গেলে, ঠিক আছে, মাস্টার বইটা পড়লে ডেফিনেটলি বেসিক ক্লিয়ার হবে। বাট আমি যেইভাবে পড়াবো সেভাবে পড়লে ক্লিয়ার হবে। তুমি একা একা পড়লে পারবা না। তোমরা এই ব্যাপারগুলো একা একা পড়লে পারবা না, ঠিক আছে? এইগুলো একা একা পড়লে পারবা না। তো আমি আমি অনেক সুন্দর করে ধরায়, কখন এই যে কখনো বেসিক গুলো যখন দরকার হইতেছে, আমি সেগুলো বলে বলে দিতেছি তোমাদেরকে। আর আমি তো শুরুর দিকে বেসিক ক্লাস দিয়েছিলাম, রাইট? আচ্ছা, ওই যে প্রথমের দিকে কিছু ক্লাস দেখছিলা যে নাউন কিভাবে চেনা যায়, কিছু ক্লাস দিছিলাম না, পজিশন অফ নাউন, ওই ব্যাপারগুলো, ভার্বের বিভিন্ন। আচ্ছা, এখানে বলছে 47-এ দেখো কোনটা সিম্পল সেন্টেন্স। দেখো, আগে প্রথমে বাদ দাও, সিন্স যুক্ত এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, এটা কমপ্লেক্স। সিন্স থাকলে কমপ্লেক্স হয়। বিকজ অফ, আচ্ছা, বিকজ অফ হিজ প্লেইং ওয়েল হি ওন দ্য গেম। আচ্ছা আচ্ছা, তার ভালো খেলা, হি ওন দ্য গেম, সে আচ্ছা ভালো খেলার জন্য সে গেমটা জিতেছিল। এটা ওন দা, এখন উইন ওন এটা হতে পারে, এটা একটা ক্লোজ হতে পারে। এখন দেখো, তারপরে দেখো, বিং পুয়ার আই কুড নট বাই এ চেন। আচ্ছা, মানে গরিব হওয়ায় আমি কি করতে পারি না, একটা চেন বাই করতে পারি না, এটাও হতে পারে। এখন কথা হচ্ছে সবই তো হতে পারে। বাট এক নাম্বার, দা ওয়াটার বিং ভেরি হট আই কুড নট ড্রিঙ্ক, মানে পানিটা খুব গরম হয়, আমি এটা ড্রিঙ্ক করতে পারি না। তো একাধিক অপশন যদি কখনো পাও এইরকম প্রশ্নে যে হতে পারে সবগুলো প্রশ্নের উত্তর, তাহলে এ নাম্বার মানে সবার আগে যেটা আছে সেটা দেখাবা। এটা সরি, হুইচ ওয়ান ইজ সিম্পল সেন্টেন্স? আচ্ছা, এখানে সরি, আমি যে প্রশ্নটা টাইপ করেছে সে ভুল করেছে। মানে এরকম একাধিক অপশন যদি পাও তাহলে হচ্ছে তোমরা এই নাম্বার দাগাবা, মানে সবার আগে যেটা থাকবে সেটা। কিন্তু এখানে হুইচ ওয়ান ইজ নট এ সিম্পল সেন্টেন্স হবে, ঠিক আছে? মানে কোনটা সিম্পল সেন্টেন্স নয়, বি নাম্বারটাই সিম্পল সেন্টেন্স নয়। সিন্স দেখলে এটা কমপ্লেক্স সেন্টেন্স, সিন যুক্ত একটা ক্লোজ, এখানে আর একটা ক্লোজ, বাকিগুলো সিম্পল। এই কারণে তো বলি যে একই অপশনে এত কেন থাকে। যদি কখনো থাকে, মাঝে মধ্যে প্রশ্নে এইরকম ভুল টুল হয়, তখন তোমরা যেটা মাথায় রাখবে কি, যে প্রথম যেটা আছে সেটা। বুঝছো কিনা তোমরা বলো? ক্লিয়ার ক্লিয়ার কনসেপ্ট? আচ্ছা, আমরা পরবর্তীতে যাই। পরবর্তীতে বলছে দো হি ইজ ভেরি রিচ হি ওয়াজ স্টিল ভেরি আনহ্যাপি। যদিও সে কি ছিল, খুব ধনী ছিল, সে মানে এখানে দেখো, যদি দো দো যুক্ত যদি এই যে একটা ক্লোজ, এখনো খুবই অসুখী আসলে, হি ওয়াজ স্টিল ভেরি আনহ্যাপি মানে সে এখনো খুব অসুখী। এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, তো দো যুক্ত একটা ক্লোজ, দো যুক্ত আরেকটা ক্লোজ, এরকম যদি একটা এবং আরেকটা দুইটা ক্লোজ দোয়ালদো দ্বারা যুক্ত থাকে, দোয়ালদো দ্বারা যদি দুইটা ক্লোজ যুক্ত থাকে এরকম, তাহলে সেটা হবে কি কমপ্লেক্স, কারণ দো কমপ্লেক্স সেন্টেন্সের কানেক্টর বা কনজাংশন। হু লুকড অল অ্যারাউন্ড এন্ড ডিসঅ্যাপিয়ার্ড। এখানে খেয়াল করো, হি লুকড অল অ্যারাউন্ড এন্ড হি ডিসঅ্যাপিয়ার্ড। এখানে দেখো, এখানে একটা সাবজেক্ট উজ্জ্ব আছে এবং ডিসঅ্যাপিয়ার অদৃশ্য হয়ে যাওয়া, এন্ড আছে যুক্ত, এটা অবশ্যই কম্পাউন্ড সেন্টেন্স তৈরি করবে। হি অ্যাট রাইস এন্ড হি কেম টু স্কুল, এখানে হি উজ্জ্ব আছে, এখানে আরো এন্ড দ্বারা যুক্ত থাকলে বেসিক্যালি কম্পাউন্ড সেন্টেন্স হয়। কিলিং দ্য বার্ড দ্য ওল্ড ম্যান, আচ্ছা কিলিং দ্য বার্ড এটা একটা ফ্রেজ, দ্য ওল্ড ম্যান ব্রড ব্যাড লাক, মানে এনেছিল, ব্রিং এর পাস্ট ফর্ম হচ্ছে বার্ড, ব্যাড লাক এনেছিল টু দ্য ক্রিউ, নাবিকদের প্রতি আর কি। তো এইখানে দেখো, এটা সিম্পল সেন্টেন্স, কিলিং দ্য বার্ড, এখানে তো এখানে সাবজেক্ট হচ্ছে দ্য ওল্ড ম্যান আর এ বার্ড হচ্ছে ফাইনাইট ভার্ব,
সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব, সিম্পল সেন্টেন্স হবে। উইথাউট ওয়ার্কিং হার্ড, উইথাউট প্লাস ভার্বের আইএনজি থাকলে সিম্পল সেন্টেন্স গঠিত হয়, এটা সিম্পল সেন্টেন্স। তারপরে দেখো আই স এ বয় হু ওয়াজ পুয়ার, এখানে দেখো হু যুক্ত কোনো ক্লোজ যদি তৈরি হয় তাহলে তাহলে এই যে এখানে একটা ক্লোজ, এখানে একটা ক্লোজ, এখানে বাক্যটা এরকম ছিল আই স এ বয় দ্য বয় ওয়াজ পুয়ার, এইরকম বাক্যটা ছিল, তো এটাকে হু দিয়ে রিলেট করছে, একসাথে যুক্ত করছে। ধরো ধরো আমি একজনের খাবার আলাদা করে নিয়ে আসছি, আরো একজনের খাবার আলাদা করে নিয়ে আসছি, এখন দুইজনের খাবার আলাদা আলাদা করে নিয়ে দুইজনের খাবার আমি একসাথে মিক্স করছি, তো তখন কিন্তু খাবারগুলো বেশি হয়ে যাচ্ছে না, এবং এবং দুইজনে মিলে দুইজনের খাবার একসাথে মিক্স করলে এরকম ব্যাপারটা আসলে এরকম যে তোমার বাক্য দুইটাকে জয়েন করছে, একসাথে করছে করে, ঠিক আছে। তাহলে হু যুক্ত ক্লোজ আসলে কমপ্লেক্স ক্লোজ হবে, সেন্টেন্স হবে। তারপর দেখছো কোনটা কম্পাউন্ড, 54 নাম্বার, এখানে কোনটা কম্পাউন্ড সেন্টেন্স। এখন কম্পাউন্ড হওয়ার জন্য এন্ড বাট অর থাকতে, ইফ যুক্ত ক্লোজ বেসিক্যালি হয়, ইফ যুক্ত ক্লোজ হয় তোমার কমপ্লেক্স, তাহলে এটা হবে না। হ্যাড এটা হচ্ছে সিম্পল। আর এ নাম্বার আছে টার্নিং টু দ্য লেফট, এটা টার্নিং টু ইউ উইল সি দ্য শপ, এটা আমরা উপরে পড়ে আসছি এই উদাহরণটা, এটা সিম্পলের। আর সি নাম্বারটাই এক মাত্র থাকলো, কারণ অর যুক্ত এই যে একটা কোঅর্ডিনেট ক্লোজ, এই যে একটা অর যখন দুইটা কোঅর্ডিনেট ক্লোজকে যুক্ত করে ডেফিনেটলি সেটা কি, কম্পাউন্ড। বুঝছো কি এগুলো? 55 নাম্বার আসো, ইউ শুড অ্যাপোলোজাইজ ফর হোয়াট ইউ হ্যাভ ডান, অ্যাপোলোজাইজ ফর হোয়াট ইউ হ্যাভ ডান, হোয়াট যুক্ত একটা ক্লোজ থাকলে অ্যাপোলোজাইজ ফর মানে মানে অ্যাপোলজি করা মানে দুঃখ মানে ক্ষমা চাওয়া, প্রার্থনা করা, এরকম কিসের জন্য, হোয়াট ইউ হ্যাভ ডান, তুমি যেটা করছো, হোয়াট যুক্ত ক্লোজ থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। The girl who sat next to me is an artist. The girl who sat next to me মানে যে আমার পাশে আসলে বসেছিল সে হচ্ছে the girl is an artist, এখানে দুইটা ক্লোজকে যুক্ত করছে, এটা হু যুক্ত থাকলেই সেটা কমপ্লেক্স, ঠিক আছে। এ কমপ্লেক্স সেন্টেন্স ইজ ওয়ান হুইচ কন্টেইনস, কমপ্লেক্স সেন্টেন্সে একটা ইন্ডিপেন্ডেন্ট ক্লোজ থাকে, একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। ইন্ডিপেন্ডেন্ট মানে একটা স্বাধীন বাক্য, মানে প্রিন্সিপাল ক্লোজকে ইন্ডিপেন্ডেন্ট ক্লোজও বলা হয়, এবং একটা সাবঅর্ডিনেট ক্লোজ থাকে। আর তারপরে দেখো 58, হি ইজ এ বয় হু হ্যাজ হিজ মেরিট, হি ইজ এ বয় হু হ্যাজ, হু থাকলে সেটা আসলে কমপ্লেক্স সেন্টেন্স হবে। তারপরে দেখো হি ইজ ডিলিজেন্ট, দেয়ারফর থাকলে সেটা কম্পাউন্ড সেন্টেন্স গঠন করে, দুইটা কোঅর্ডিনেট ক্লোজকে যুক্ত করছে দেয়ারফর, এগুলো মুখস্থ করতে হবে। 60 নাম্বার দেখো কোনটা কম্পাউন্ড সেন্টেন্স, কম্পাউন্ড সেন্টেন্স আমরা কেমনে পাবো, এন্ড বাট অর, এই যে বাট যুক্ত অংশ থাকলে বেসিক্যালি কম্পাউন্ড সেন্টেন্স আমরা পাবো। এখন খেয়াল করো, দেখো এখানে এখানেও বাট আছে, এখানেও বাট আছে, কিন্তু আগের বাটটা কম্পাউন্ড, পরের বাটটা নয় কেন? এ নাম্বার তো এগুলো তো হবে না, এ সি এগুলো তো হবে না, কারণ এন্ড বাট অর দেন এগুলো কিচ্ছু নাই। বি এবং ডির উত্তর হবে, এখন ডি কেন উত্তর নয় সেই নিয়ে অনেকের ঝামেলা। এই ক্যান নট বাট আর কুড নট বাট, এটা এই ক্যান নট বাট মানে কোনো কিছু এরকম মানে না করে পারি না, ক্যান নট বাট লাফিং মানে আমি না হেসে পারি না, এইরকম অর্থে ব্যবহার হয়। এই ক্যান নট বাটের পরে ভার্বের বেস ফর্ম বসে, এই বাটটা তোমার বেসিক্যালি সম্ভাব্য অ্যাডভার্ব হিসাবে বসে, অ্যাডভার্ব হিসাবে। আর এইখানে এই এখন আরো একটা বিষয় হচ্ছে যে এখানে যে এই বাটটা ক্লোজ তৈরি করে নাই, সেটার আরো একটা প্রমাণ হচ্ছে এই বাটের পরে দেখো ক্যান নটের পরে কি তোমার একটা এখানে সাবজেক্ট আছে, অক্সিলারি আছে, কিন্তু মেইন ভার্ব কই? বাটের আগে একটা মেইন ভার্ব থাকতে হবে, একটা সাবজেক্ট একটা মেইন ভার্ব, আবার বাটের পরেও সাবজেক্ট থাকতে হবে, ধরলাম সাবজেক্ট এখানে আছে কিন্তু এখানে একটা মেইন ভার্ব এটা আছে, বাট এই শর্তটা তো এখানে মেইন ভার্বটা তো নাই। ক্যান নটের পরে একটা, এই যে নিয়মটা এইরকম, এই যে এখানে বাট আছে বি নাম্বারে দেখো, বাটের আগে এখানে সাবজেক্ট এবং মেইন ভার্ব আছে একটা, বাটের পরেও একটা সাবজেক্ট এবং মেইন ভার্ব আছে, তাহলে দুই পাশে সাবজেক্ট মেইন ভার্ব অবশ্যই থাকতে হবে। সাবজেক্ট কমন না যেতে পারে, বাট মেইন ভার্ব তো থাকতে হবে দুই পাশেই, ঠিক আছে। তো এই কারণে ডি নাম্বারটা হয় নাই, অনেকেই এই জায়গাটায় ভুল করবে, এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এই কোশ্চেনটায় অনেক কিটি এবং অনেক ট্রিকি, ঠিক আছে, অনেক ট্রিকি এবং অনেক ক্রিটিক্যাল। মাস্টার বই পড়ে অনেক কিছু জানতে পারছো, এবং আমি যখন আমার পেইড কোর্সে স্টুডেন্টরা আরো অনেক বেশি কিছু শিখতে পারছে, যারা পেইড কোর্সে যুক্ত আছে তারা অনেক কিছু শিখতে পারছে। বলছে যে হুইচ অফ দ্য ফলোইং ইজ এ কম্পাউন্ড সেন্টেন্স, নিম্নলিখিত কোনটা আসলে কম্পাউন্ড সেন্টেন্স, এটা বলছে। দেখো আমরা যেটা মনে রাখবো, এন্ড যুক্ত এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, এই তাহলে দুইটা ক্লোজ এন্ড দ্বারা যুক্ত হয়েছে। এখন এই আলাপ কিন্তু উপরে অনেকবার করছি যে সাবজেক্ট প্লাস ভার্ব থাকলে একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্বের আলাপ কিন্তু অনেকবার করছি, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একটা ক্লোজ, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব একটা ক্লোজ, তো এখানে ইউ উজ্জ আছে এটাও বলছি। আর ইফ যুক্ত থাকলে কমপ্লেক্স হয়, ওয়ার্ক হার্ড এখানে আবার কিছু নাই ক্লোজ মেকার, ইউ হ্যাড এখানেও ক্লোজ মেকার নাই, দ্যাটস ওই হবে না, এন্ড থাকছে ওইটাই কম্পাউন্ড, বাকিগুলো কেন আর আলাপ করব। 62 নাম্বার আসো, ইফ উই ডোন্ট রিড
উই বিকাম ট্র্যাপড ইফ উই ডোন্ট রিড, ইফ যুক্ত অংশ যদি থাকে সেটা ডেফিনেটলি কমপ্লেক্স সেন্টেন্স হয় ভাই। 63 নাম্বার, দ্য ম্যান উইথ এ স্টিক ইন হিজ হ্যান্ড ওয়াজ ওয়াকিং অ্যাক্রস দ্য ওয়াল, অ্যাক্রস দ্য রোড, লোকটা তার হাতে লাঠি নিয়ে রাস্তা পার হচ্ছিল। অ্যাক্রস দ্য, রাস্তা পার হওয়া মানে এই যে এইটা ধরো একটা রাস্তা, রাস্তার এই পারে লোকটা আছে, এই রাস্তা এই পার থেকে এই পারে চলে যাবে, তাহলে এইরকম মানে নদীর এপার থেকে ওপার, অ্যাক্রস দ্য রিভার, এই প্রিপোজিশনের ব্যবহারটা মাথায় রাখবা যে রাস্তা পার হওয়ার ক্ষেত্রে এপার থেকে ওপারে যাচ্ছে অ্যাক্রস দ্য রোড। এখানে কিন্তু অনেক ব্যাপার আছে, রাস্তা পার হওয়া, অ্যাক্রস দ্য রোড, ঠিক আছে। তো যাই হোক, ওইটা আমার আলোচনার বিষয় না। আমাকে বলছে যে এটা সিম্পল নাকি কমপ্লেক্স, এটা সিম্পল নাকি কমপ্লেক্স, এটা দ্য ম্যান উইথ এ স্টিক ইন হিজ হ্যান্ড। দেখো উইথ এ স্টিক ইন হিজ হ্যান্ড, এই যে এইটা তো আসলে মূল ব্যাপার না। দ্য ম্যান ওয়াজ ওয়াকিং, এইটা হচ্ছে মূল আলাপ, রাইট। এই যে ম্যান ওয়াজ একটা সাবজেক্ট, একটা ফাইনাইট ভার্ব, তাহলে এটা সিম্পল সেন্টেন্স। আমরা 64 নাম্বার খেয়াল করবো, হুইচ ওয়ান ইজ এ সিম্পল সেন্টেন্স। 64 এ খেয়াল করো, ইফ যুক্ত অংশটা কমপ্লেক্স হয়, হোয়াইল যুক্ত অংশ কমপ্লেক্স হয়, হোয়াইল যুক্ত থাকলে সে বাক্য কমপ্লেক্স। এখন খেয়াল করো কোনটা এখানে সিম্পল। আচ্ছা, তারপরে দেখো এখানে অ্যাজ মাস অ্যাজ আছে, এখানে এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, দুইটা ক্লোজকে যুক্ত করছে। আর হি উইল পে অনলি আন্ডার কম্পালশন, এখানে কোনো ক্লোজ মেকার নাই এবং একটা সিম্পল সেন্টেন্স। এটাই 65টা খেয়াল করো, ইউ মাস্ট ওয়ার্ক ফর সাকসেস, এটা একটা সিম্পল সেন্টেন্স, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তারপরে দেখো বিকজ অফ ইলনেস, বিকজ অফ যুক্ত অংশ থাকলে সেটা সিম্পল সেন্টেন্স হবে। তারপর আই স দা, এই যে দ্যাট যুক্ত একটা ক্লোজ থাকলে এখানে দ্যাট, এখানে যে ক্লোজ দুইটাকে আইডেন্টিফাই করব কিভাবে, এখানে যে দুইটা ক্লোজ, দ্যাট দ্যাট দ্য বয় ওয়াজ, আচ্ছা আই স দা বয়, দ্যাট দ্য বয় ওয়াজ প্লেইং, এখানে এই যে একটা ক্লোজ, এই যে একটা ক্লোজ, দ্যাট যুক্ত আছে, দ্যাট থাকলে সেটা কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। 68 নাম্বার, বিসাইডস রবিং দা পুয়ার, বিসাইডস রবিং দা পুয়ার চাইল্ড, এই যে বিসাইডস রবিং দা পুয়ার চাইল্ড, বিসাইডস এর পরে ভার্বের আইএনজি থাকলে এই একটা ফ্রেজ এটা, এবং একটা সাবজেক্ট এবং একটা ক্লোজ, এইটা সিম্পল সেন্টেন্স। এগুলো তোমরা বারবার যদি পড়ো না, বারবার যদি পড়ো, তাহলে তাহলে তোমরা অনেক কিছু জানতে পারবা, ঠিক আছে। দেখো তারপরে দেখো, দ্য টাইগার হ্যাজ হ্যাভিং ফলেন, দ্য টাইগার হ্যাভিং ফলেন, হ্যাভিং প্লাস ভার্বে ভি3 থাকলে এটা বেসিক্যালি প্রেজেন্ট পারফেক্ট পার্টিসিপল মানে হ্যাভিং প্লাস ভি3 থাকতে পারে। দ্য টাইগার হ্যাভিং ফলেন, তারপরে সাবজেক্ট, দেখো দ্য টাইগার হ্যাভিং ফলেন, তারপরে সাবজেক্ট, তারপরে হচ্ছে একটা ফাইনাইট ভার্ব থাকলে অবশ্যই সেটা সিম্পল সেন্টেন্স। তারপরে এরকম দেখো বিসাইডস এর পরে, দেখো বিসাইডস এর পরে বিসাইডস ম্যানকাইন্ড এ প্রমিস হি কেপ্ট ইট, একটা সাবজেক্ট একটা ফাইনাইট ভার্ব। তো দেখো ব্যাপারগুলো আসলে খুব জটিল কিছু না। এখানে দেখো দ্য পুলিশ ডিসপার্স দ্য পিপল, মানে আলাদা করে ফেলছিল পিপলদেরকে, হু আছে, হু গ্যাদার্ড অ্যারাউন্ড, আচ্ছা তাহলে এটা বুঝতে পারছো, হু থাকলে বেসিক্যালি এটা হু, হট, এগুলো থাকলে এগুলো বেসিক্যালি কি, হাউ, এগুলো থাকলে কমপ্লেক্স সেন্টেন্স তৈরি হয়। তো আজকের ক্লাস আসলে এই যে ব্যাপারগুলো আলোচনা করতেই, ছোট ছোট ব্যাপারগুলো আলোচনা করতেই আসলে ক্লাসটা মোটামুটি শেষ হয়ে গেল। আগামী দিনের ক্লাসে আমি সিম্পল কমপ্লেক্স কম্পাউন্ডের এই চার্ট থেকে বাকি বিষয় পড়াবো। আজকে যেটা পড়িয়েছি মূল বেসিক বিষয় পড়িয়েছি, খুবই বেসিক জিনিস পড়িয়েছি। আগামী দিন যেগুলো পড়াবো সেগুলো অনেক অ্যাডভান্স জিনিস, এবং সেগুলোতে অবশ্যই আজকের ক্লাস বুঝতে হবে, প্রেজেন্ট ক্লোজ বুঝতে হবে, এবং বেসিক গ্রামার সম্পর্কে খুব ভালো ধারণা থাকতে হবে, ঠিক আছে। আদারওয়াইজ কিন্তু ভালো করা সম্ভব হবে না, ঠিক আছে। আদারওয়াইজ কোনোভাবে ভালো করতে পারবা না তোমরা, ওকে। তো আশা করছি যে তোমাদের কাছে ব্যাপারগুলো খুব ক্লিয়ার হয়ে গেছে। ওই ক্লাসগুলো ইউটিউবে করতেছো ভালো, যদি করতে পারো ওইগুলো দিয়ে উপকার হয় তাহলে ভালো। তাহলে সকলকে অনেক ধন্যবাদ। আরেকটা বিষয় হচ্ছে কোর্সের কোনো প্রমোশনই করিনি আমি, আজকে খুব গভীরভাবে পড়িয়েছি। মাস্টার ইংলিশের A to Z গ্রামারের যে আমাদের লাইফ টাইম কোর্স আছে, সেখানে বেসিক থেকে শূন্য থেকে বেসিক ইংলিশ কোর্স একদম ফ্রি, এবং গ্রামার পড়ানো হয়। মাস্টার ইংলিশ বইয়ের প্রতিটা গ্রামার এবং প্রতিটা এমসিকিউ ইয়র টার্ন সহ ব্যাখ্যা, প্রতিটা লাইভ ক্লাস হয়, ক্লাস মিস গেলে রেকর্ড পাওয়া যায়, প্রতি বিগত ব্যাচের সব ক্লাস পাওয়া যায়, জুমে লাইভ ক্লাস, প্র্যাকটিস শিট, ব্যাখ্যা, উদাহরণ সহ অনুশীলন। এক ব্যাচে ভর্তি হলে পরবর্তী ব্যাচে আজীবন ক্লাস সুবিধা, শনি সোম বুধ ক্লাস টাইম রাত 10টায়, এবং 3 মাসে সম্পূর্ণ কোর্স শেষ হবে, এবং বই শেষ না হওয়া পর্যন্ত তোমার ক্লাস হবে। 510 টাকা মাত্র কোর্স ফি হবে, এবং এই নাম্বারে তোমরা টাকা পাঠিয়ে ভর্তি হতে পারবা, ঠিক আছে। এটা তোমাদের জন্য একটা বিশাল অপরচুনিটিস আমি দিতেছি, ঠিক আছে। এটা এইচএসসি অ্যাডমিশন জব যে কোনো লেভেলের স্টুডেন্ট পারবে, এবং অ্যাডমিশন স্টুডেন্টদেরকে আমরা আলাদাভাবে ক্লাস করাই, এবং ক্লাস কখনো আমাদের 10টার আগে নেওয়া সম্ভব না, ঠিক আছে, কোনোভাবেই সম্ভব না। স্টুডেন্টের ডিমান্ডের থেকে আমার ডিমান্ড বড়,
এই ক্ষেত্রে 10টার আগে কখনো ক্লাস নেওয়া সম্ভব না। ঠিক আছে? যারা আসলে ভর্তি হতে চাও আমাদের পেজে মেসেজ দিতে পারো এবং আমাদের ফেসবুক পেজের আচ্ছা আমাদের আরেকটা বিষয় হচ্ছে আমাদের মেসেঞ্জার গ্রুপ আছে। মেসেঞ্জার গ্রুপে 50 প্লাস ফ্রি ক্লাস মেসেঞ্জার গ্রুপে দেয়া আছে। এই যে ইংলিশ সিকার্স রিজভী রহমান আমাদের ফেসবুক পেজ। এই পেজে সার্চ করে ফেসবুকে তোমরা আমাদের মেসেঞ্জার গ্রুপ আমাদের পেজে মেসেজ দিলে আমরা তোমাকে মেসেঞ্জার গ্রুপে যুক্ত করে দিব। ঠিক আছে? ভালো থাকবে সকলেই। আজকের মতো ধন্যবাদ সকলকে।